হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা মানুষজন, কেমন আছো তোমরা বলো? সবাই কোথায়? দ্রুত চলে আসো, সবাই দ্রুত চলে আসো। বৃত্ত অধ্যায়ের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই দ্রুত চলে আসবে সেকেন্ড ক্লাসে সবাই। একজন বলছে ভিডিও দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি ওয়েব অ্যাপে ভিডিও ঠিক আছে। হ্যাঁ, ওয়েব অ্যাপে ভিডিও দেখতে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। বাকিরা কি সমস্যা তোমাদের? সব তো ঠিক আছে। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। যে যেখানে আছো সবাই দ্রুত চলে আসো। ওকে, ফাইন। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, আমি দেখতে পাচ্ছি। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। ওকে, ফাইন। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে, ঠিক আছে। তো চলো আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি। আজকে হচ্ছে বৃত্ত অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আচ্ছা শোনো, নেক্সট ক্লাস থেকে তোমাদের ক্লাসটা আমি সন্ধ্যা 6টায় রাখবো বলছিলাম। তাইলে হচ্ছে লম্বা সময় ক্লাস নেওয়া যাবে। আমরা যদি 6টায় শুরু করি তাইলে 8টা পর্যন্ত ইজিলি আমরা 2 ঘন্টা ক্লাস নিতে পারবো। অনেকেই বলতেছিলা যে 6টার পরিবর্তে 6টা 30-এ দিতে। 6টা 30-এ দিলে কি সুবিধা তোমাদের? অনেকেই বলতেছিল যে 6টা 30-এ শুরু করেন। আমার 6টা 30-এ দিতে কোনো আপত্তি নাই। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যায় 5টা 15-20-এ, 5টা 15-তেই তো সন্ধ্যা হয়ে যায়, তো 6টায় শুরু করা যায় না? 6টা 30, 6টা 30, বেশিরভাগ 6টা। আচ্ছা ঠিক আছে, তাইলে অনেকে যেহেতু 6টা 30 চাচ্ছে, আমি 6টা 30-ই করে দিব না। সমস্যা নেই, আমি আজকে ক্লাস তো 7টায় শুরু হচ্ছে, আমি আগামীকালকে পোস্ট দিয়ে জানাই দিব না। আমি ভাবছিলাম যে 6টায় শুরু করব, যেহেতু শীতকাল সামনে, সন্ধ্যা হয়ে যাবে আগে আগে। তো যেহেতু অনেকে 6টা 30 চাচ্ছে, তো আমি 6টা 30-এই রাখলাম যাতে কারোরই অসুবিধা না হয়। তাহলে 6টা 30-এ শুরু করলে আমরা মোটামুটি 8টা থেকে 8টা 30, মানে 1.5 থেকে 2 ঘন্টা ডিউরেশনের ক্লাস নিতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে বৃত্ত অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো আজকে এই ক্লাসটা করার জন্য অবশ্যই প্রথম ক্লাসটা করা থাকা লাগবে। যারা লাইভে আসছো সবাই একটু বলো, সবার প্রথম ক্লাসটা করা আছে কিনা? সবার প্রথম। এখন আবার বলতেছে সবাই 6টায় দিতে। হ্যাঁ, 6টায় দিলে অনেকে আবার বলবে 6টা 30 দিতে। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে, ওই আলাপ পরে। এখন আমাকে বলো, আজকে হচ্ছে বৃত্ত অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো আজকে এই ক্লাসটা বোঝার জন্য অবশ্যই প্রথম ক্লাসটা করা থাকা লাগবে। তো প্রথম ক্লাসটা সবার করা আছে কিনা বলো? হ্যাঁ, ঠিক আছে। তো বৃত্ত অধ্যায়ের প্রথম ক্লাসটা করো নাই এমন কেউ যদি আজকে ক্লাসে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো অবশ্যই আমি ধরে নিচ্ছি আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো সবার প্রথম ক্লাসটা করা আছে। ওকে, ফাইন। প্রথম ক্লাস করা না থাকলে অবশ্যই প্রথম ক্লাসটা করার পরে আজকে ক্লাসটা করবা। ঠিক আছে, তো চলো শুরু করি। সবাই লিখো, লিখো দ্রুত। এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ মনে আছে? এটা আমরা গত ক্লাসে পড়ছি। কোন একটা বৃত্তের কেন্দ্র যদি হয় এইচ কমা কে এবং ব্যাসার্ধ যদি হয় এ পরিমাণ, তাহলে সেই বৃত্তের সমীকরণ আছে এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার মানে এ স্কয়ার। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে এবং ব্যাসার্ধ হচ্ছে এ পরিমাণ। তোমাকে বলছে এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইকুয়ালস টু, খালি রাখো, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ, বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ। আচ্ছা আমার সাথে তো লিখো, আগে লিখে দেই তারপরে এক্সপ্লেন করতেছি। লিখো, এই যে এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা, এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ, বৃত্তের ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি, মডুলাস অফ কেন্দ্রের কোটি। লেখো, মডুলাস অফ কেন্দ্রের কোটি। ভাইয়া মডুলাস কেন দিচ্ছেন? মডুলাস কেন দিচ্ছেন? কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না, ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ, এই জন্য মডুলাস দিচ্ছি।
তারপরে ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ, মডুলাস অফ কেন্দ্রের ভুজ, মডুলাস অফ কেন্দ্রের ভুজ। কেন্দ্রের ভুজ কত? কেন্দ্রের ভুজ হচ্ছে এইচ, মডুলাস অফ এইচ। তারপরে যদি এই বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে মানে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে, দুইটা অক্ষকে স্পর্শ করে, তাইলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ এবং ইকুয়ালস টু মডুলাস অফ কেন্দ্রের কোটি, দুইটারই সমান। মডুলাস অফ কেন্দ্রের ভুজ এবং মডুলাস অফ কেন্দ্রের কোটি দুইটারই কি হবে? সমান হবে। মানে আমরা বলতে পারি মডুলাস অফ এইচ সমান মডুলাস অফ কে, মডুলাস অফ এইচ সমান মডুলাস অফ কে। ভাইয়া ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা মডুলাস দিচ্ছি, ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ। তাহলে ভাই আমরা কি শিখলাম? এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, যার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে এ একক। এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি হচ্ছে মডুলাস অফ কে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ মানে মডুলাস অফ এইচ, আর উভয় অক্ষকে স্পর্শ করলে মডুলাস অফ ভুজ কেন্দ্রের ভুজ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। ওকে ফাইন, এইগুলো সবার লেখা হয়েছে? বলো এগুলা সবার লেখা হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এখন চলো আমরা এক্সপ্লেন করি কিভাবে হইল। শুরুতে এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, চলো আমরা এক্সপ্লেন করব। এক্স অক্ষকে স্পর্শ করলে ঘটনা কি হবে দেখো। এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এই যে মূল বিন্দু, ধরো একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়েট, হ্যাঁ এই দেখো এই বৃত্তটা কি করলো? এক্স অক্ষকে স্পর্শ করলো। ধরলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, এইচ কমা কে। সবাই তো সরল রেখা অধ্যায় পড়ে আসছো, রাইট? তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয়, আমি কি বলতে পারি বলো তো? এই বিন্দু থেকে যদি এক্স অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে আমি কি এই জিনিসটা বলতে পারি বলো, যে এই যে মূল বিন্দু থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে এই বিন্দুর ভুজ, এতটুকু হচ্ছে এইচ, আর এখান থেকে ওই যে স্থানাঙ্ক জ্যামিতি 3.1 এতটুকু হচ্ছে কে। আমার সাথে কে কে একমত বলো ভাইয়া? এই যে বৃত্তটা, এই বৃত্তটা আমি 1 নং দেখাইতেছি, এই যে 1 নং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করছে। তো এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা ধরলাম বৃত্তের কেন্দ্র কত? এইচ কমা কে। তাহলে এই বিন্দুটা কেন্দ্র যদি এইচ কমা কে হয়, তাহলে মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব হচ্ছে ভুজ এইচ এর সমান, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কার সমান? কোটির সমান। আচ্ছা ভাইয়া এই যে কোটি কে, এতটুকুই কি এই বৃত্তের ব্যাসার্ধ না? বলো এই যে এখান থেকে এতটুকু, এটাই তো এই বৃত্তের ব্যাসার্ধ। ভাই কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে, ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বই তো ওই বৃত্তের ব্যাসার্ধ। তাইলে আমি কি এই জিনিসটা বলতে পারি কিনা বলো, যে এই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের এ। এই বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ কে, এই যে কেন্দ্রের কোটি। বলো মডুলাস কেন? কারণ ভুজ কিংবা কোটি কিন্তু নেগেটিভও হইতে পারে, কেন্দ্রের ভুজ কোটি নেগেটিভ হইতে পারে, কিন্তু ব্যাসার্ধ নেগেটিভ হবে না। এই জন্য ব্যাসার্ধ সমান মডুলাস হবে এই যে এতটুকু হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। সবাই এটা বুঝছো কিনা বলো? ভালো মতো এই জিনিসগুলো ভালো মতো বুঝতে হবে, এগুলো না বুঝা শিখলে কিন্তু পরীক্ষার হলে আটকে যাবে, কারণ এগুলো দিয়ে প্রচুর প্রশ্ন আসে। তাহলে ভাইয়া আমাকে বলো, এখন থেকে কি এই জিনিসটা বুঝতে পারবা চোখ বন্ধ করে, যে ভাই কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান। বাট ব্যাসার্ধ যেহেতু অবশ্যই পজিটিভ, এই জন্য মডুলাস দিচ্ছি। হ্যাঁ ফাইন। এরপরে ওয়াই অক্ষকে 2, এটা ছিল 1, এটা ছিল 1 নম্বরের ব্যাখ্যা। এই জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে হবে চিত্রগুলা। এখন আমরা দেখব 2 নম্বরের ব্যাখ্যা। দেখো 2 নম্বরে কি বলছে? ওয়াই অক্ষকে স্পর্শ করলে, বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো এই যে এক্স অক্ষ, একটু ছোট করে দেই, এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এই যে মূল বিন্দু, ধরো একটা বৃত্ত এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করে, ধরো এই যে আমি ধরলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, এইচ কমা কে। তাহলে আমি যদি এখান থেকে এখানে লম্ব আঁকি,
এক্স অক্ষের উপর লম্ব আঁকাইলাম, তুমি চাইলে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকাইতে পারো, আগেই আমি এখানে আঁকাইলাম। দেখো তাহলে আমি কি বলতে পারি না, বলো, যে এই বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে এইচ, আর এখান থেকে এই পর্যন্ত এতটুকু হবে কে। এখন আমাকে বলো তো এখানে কি ব্যাসার্ধ কে এর সমান হবে, কোটির সমান হবে? এই বলো, এক্স অক্ষকে যখন স্পর্শ করছিল তখন ব্যাসার্ধ হয়েছিল কেন্দ্রের কোটির সমান। এখানে কি এতটুকু ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত কি ব্যাসার্ধ হবে? হবে না। তাহলে ব্যাসার্ধ কোনটা হবে? ব্যাসার্ধ হবে এই যে এতটুকু, এই যে দেখো, এই যে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকো, ওয়াই অক্ষের উপর লম্ব আঁকলে এতটুকু হবে ব্যাসার্ধ। এখন আমাকে বলো তো এই কেন্দ্র থেকে এতটুকু যদি এইচ হয়, এটা কত হবে? দেখি কয়জন বুঝতে পারছো। এই দেখো, এখান থেকে এতটুকু, এতটুকু কিন্তু এইচ, কারণ কেন্দ্রের ভুজ এইচ, কোটিকে এতটুকু এইচ। তাহলে এই যে এতটুকু যদি এইচ হয়, এই যে এতটুকু, এতটুকু যদি এইচ হয়, তাহলে এটাও কি হবে এইচ। এই যে, তাহলে আমি এখানে বলতে পারি এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই যে এতটুকু এইচ হইলে এতটুকু এইচ হবে, তো এতটুকু দূরত্ব অবশ্যই আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি এই বৃত্তের ব্যাসার্ধ কার সমান? ভুজের সমান। বাট দূরত্ব তো কখনো, মানে ব্যাসার্ধ তো নেগেটিভ হইতে পারে না, এই জন্য মডুলাস। এই যে ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য মডুলাস। কে কে বুঝছো বলো? ভাইয়া, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ। আচ্ছা, যদি দুইটাকেই স্পর্শ করে, ধরো একটা বৃত্ত এক্স অক্ষকেও স্পর্শ করলো, ওয়াই অক্ষকেও স্পর্শ করলো, তখন কি হবে? ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি, দুইটাই সমান হবে। ওই উদাহরণটা আমরা পরের পেজে যাই, এটা তো আমরা বুঝেই ফেলছি ভাই। যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? ব্যাসার্ধ মডুলাস অফ কেন্দ্রের ভুজেরও সমান হবে, কেন্দ্রের কোটিরও সমান হবে। এই জিনিসটা তো বোঝাই যায়। আমি আবার চিত্র এঁকে বোঝাই দিই। ধরো এই যে মূল বিন্দু, আমি চিত্র এঁকে এক্সপ্লেন করে দিচ্ছি। ধরো একটা বৃত্ত, এই যে বৃত্তটা, ধরো এক্স অক্ষকেও স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, একটু বড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে নাকি? আচ্ছা, ওকে ফাইন। দেখো এক্স অক্ষকেও স্পর্শ করছে, ওয়াই অক্ষকেও স্পর্শ করছে। আচ্ছা, ধরো এই যে কেন্দ্র, ধরো এইচ কমা কে, এইচ কমা কে উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে আমি এখানে লম্ব আঁকাইলাম। এই যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হবে এইচ, এখান থেকে এই দূরত্বটা হবে কে। এখন দেখো এই যে কে, এটা অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ, অবশ্যই। আবার তুমি যদি এখান থেকে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকো, তাহলে এতটুকু কি হবে? এতটুকু হবে এইচ এর সমান, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ। এই কে কে বুঝছো আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি? যে ভাই এই বৃত্তের কেন্দ্রের ভুজ কোটি যদি এইচ কমা কে হয়, তাহলে এই যে কে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। আবার এই যে এইচ ভুজ, এখান থেকে এই পর্যন্ত এতটুকু ডিস্টেন্স যেহেতু এইচ, তাহলে এটাও হবে এইচ। তাহলে ভাইয়া এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি দেখো ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। এই কে কে বুঝছো? সবাই বুঝছো কিনা বলো? আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো তো, এইচ এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, কে এটাও একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এই যে এইচ, এটা যেই বৃত্তের ব্যাসার্ধ, কে এটাও তো একই বৃত্তের ব্যাসার্ধ। আমাকে বলো তো একই বৃত্তের ব্যাসার্ধ কি আলাদা হবে নাকি একই হবে? এখানে কি আলাদা নেওয়ার দরকার ছিল বলো? ভাই একই বৃত্তের ব্যাসার্ধ, এইচ এবং কে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ তো সেমই হবে। তাহলে এই দুইটাকে আলাদা ধরার দরকার আছে? কেউ যদি এটাকে এইচ ধরে, এটাও কি হবে? এটাও তো এইচই হবে। তোমরা বুঝতে পারছো আমার কথা? তাহলে এই বিন্দু কি আর এইচ কমা কে ধরার দরকার আছে? শুধু এইচ কমা এইচ। তুমি দুইটাকেই এইচ ধরতে পারো অথবা দুইটাকেই কে ধরতে পারো, তোমার যেটা ইচ্ছা। এখানে যখন একটা বৃত্ত, তাহলে এই জিনিসটাকে কে বুঝছো? একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাইলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ মডুলাস অফ কেন্দ্রের কোটি। মানে এখানে কেন্দ্রের ভুজ এবং কোটির দৈর্ঘ্য হবে সমান, দৈর্ঘ্য সমান। এই স্থানাঙ্ক কিন্তু আলাদা হইতে পারে। প্রথম চতুর্ভাগে হইলে ভুজ কোটি দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে হইলে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। এই জন্যই কিন্তু মডুলাস দিচ্ছি। ব্যাসার্ধ বের করার সময় মডুলাস দিচ্ছি কেন? কারণ কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, ডিপেন্ডিং অন সেটা কোন চতুর্ভাগে আছে।
এই জন্য আমরা ব্যাসার্ধ বের করার সময় মডুলাস দিচ্ছি। ফাইন। আচ্ছা, এখন আমাকে বলো তাইলে যদি কোনো একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, আমি বলতে পারি যে বৃত্তের কেন্দ্রের ভুজ কোটির দৈর্ঘ্য সমান, ভুজ কোটির দৈর্ঘ্য সমান হবে। এখন দুইটার চিহ্ন কি হবে সেটা তো আমি আগে থেকে জানি না। প্রথম চতুর্ভাগে হলে দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে হলে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে হলে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে হলে প্লাস মাইনাস। ঠিক আছে, এতটুকু জানলেই চলবে। তাহলে এই জিনিসটা এখন নিজে বুঝতে পারছো, তোমার অন্য একজন বন্ধুকে এক্সপ্লেন করতে পারবা? বলো, তোমার কোনো একজন বন্ধু যদি ক্লাসে এসে জিজ্ঞেস করে যে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কিভাবে মডুলাস অফ কেন্দ্রের কোটি, তুমি তাকে এক্সপ্লেন করে দিতে পারবা? হ্যাঁ, ফাইন, ওকে। এরপরে এখানে যেভাবে আছে লিখে ফেলো, লিখে ফেলো। এখানে যা দেখতে পাচ্ছ আগে লিখো, চিত্র আঁকা লাগবে না, চিত্র আঁকা লাগবে না, আগে এতটুকু লিখো। বৃত্তের সাধারণ সমীকরণ, গত ক্লাসে আমরা এটা পড়ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, এটা আমরা গত ক্লাসে খুব সুন্দর মতো পড়ছি। এবং এই বৃত্তের এই যে সাধারণ সমীকরণটা, এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এর কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা আমরা গত ক্লাসে পড়ছি। এখন এই বৃত্তের এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করব, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করব, এক্স অক্ষকে স্পর্শ করলে কন্ডিশন বের করব, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কন্ডিশন বের করব, উভয় অক্ষকে স্পর্শ করলে কন্ডিশন বের করব। আগে এই যে এতটুকু, এই বাম পাশে যা দেখতে পাচ্ছ, এই বাম পাশে যা দেখতে পাচ্ছ লিখো, তারপরে আমি বের করে দেখাচ্ছি। আগে লিখে ফেলো, আগে এই পাঁচটা লিখো। এই প্রমাণগুলা পরীক্ষায় আসবে না, এই যে আমি এখানে প্রমাণ দেখাচ্ছি এইগুলা পরীক্ষায় আসবে না, বাট এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে, কারণ বৃত্তের অনেক ম্যাথ আমরা চিত্র দিয়ে করব। সবাই লেখা শেষ হলে ডান কমেন্ট করো। এই ওয়েব অ্যাপে যারা ভিডিও দেখতে পারো না, কমেন্ট করতেছো, তোমরা ফেসবুকে ক্লাস করো, আমি দেখতে পাচ্ছি ওয়েব অ্যাপে সবকিছু ঠিক আছে। যাদের অসুবিধা হচ্ছে ভাইয়া তোমরা ফেসবুকে দেখো। আচ্ছা ফাইন, এতটুকু লেখা হয়েছে। এখন আমাকে বলো, এই যে বৃত্তটা এক্স অক্ষের খণ্ডিত অংশ, আমি দেখো একটা চিত্র এঁকে রাখছি। এই যে বৃত্তটা ধরো, এর কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। এর কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। এর কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। আচ্ছা ওকে ফাইন। এখন তোমাকে ধরো জিজ্ঞেস করা হইলো যে এই বৃত্তের এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? দেখো তো, এই বৃত্তের এক্স অক্ষের খণ্ডিতাংশ, দেখো এই বৃত্তটা, এই যে দেখো কি বলছে, এই যে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এই যে এখানে ঠিক মিডল পয়েন্টে নিলাম, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ কত? রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ধরো এই যে এতটুকু ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ কত? রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তোমাকে বলছে এই বৃত্তের এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? ভাইয়া এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করছে? এই যে এখান থেকে এই পর্যন্ত না, ধরো এই বিন্দু রেখে ধরলাম এ, এই বিন্দু রেখে ধরলাম বি। দেখো এই বৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে আমাদের চিত্র অনুযায়ী। এক্স অক্ষকে ছেদ করছে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ আবার আরেকটা বিন্দুতে ছেদ করছে বি বিন্দুতে। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? এ বি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই বৃত্তটার এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, তুমি বলবা এ বি। কথা সত্য? আচ্ছা এখন এ বি এর মান বের করতে হবে। আমাকে বলো তো, আমি যদি এই যে কেন্দ্র থেকে, ধরো কেন্দ্রের নাম দিলাম ও, আর কেন্দ্র থেকে আমি এ বি রেখার উপর লম্ব আঁকাইলাম, এটা নাম দিলাম সি। এখন আমাকে তোমরা একটা জিনিস বলো, 9 10 একটা উপপাদ্য ছিল, কি উপপাদ্য? যে কেন্দ্র থেকে কোনো জায়ের উপর যদি লম্ব আঁকো তাহলে সেই জাটা সমদ্বিখণ্ডিত হয়। এটা কে কে জানো বলো? কেন্দ্র থেকে, এই যে আমি কিন্তু এখানে লম্ব আঁকাইছি, লম্ব, এটা কিন্তু লম্ব। এই উপপাদ্যটা কে কে জানো? বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর যদি লম্ব আঁকো তাহলে সেই যা সমদ্বিখণ্ডিত হয়। তাইলে আমি বলতে পারি এই সি বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, সি বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, মানে এসি যতটুকু বিসিও ঠিক ততটুকু। তাহলে আমার দরকার হচ্ছে এ বি এর দৈর্ঘ্য। আমি এই জিনিসটা লিখতে পারি কিনা বলো? এ বি সমান 2 ইন্টু এসি, বলো লিখতে পারি কিনা? যেহেতু সি বিন্দু হচ্ছে এ বি জায়ের মধ্যবিন্দু, তাহলে টোটাল এ বি জায়ের দৈর্ঘ্য হবে এসি এর দ্বিগুণ,
তাহলে আমি যদি এসি বের করতে পারি তাহলেই কাজ শেষ। আচ্ছা, এখন আমাকে বলো তো, এই যে এই কেন্দ্রের ভুজ মাইনাস জি মাইনাস এফ, কেউ আবার ভাইবো না যে ভাই আপনি তো বৃত্ত আঁকাইছেন প্রথম চতুর্ভাগে, অথচ কেন্দ্রের ভুজ কোটি নেগেটিভ, প্রথম চতুর্ভাগে নেগেটিভ কেমনে হয়? আমি তো এখানে জি এর মান এবং এফ এর মান বসাই নাই। জি এর মান এবং এফ এর মান বসানোর পরে পজিটিভও হইতে পারে, আমি যে কোনো একটা চতুর্ভাগে ধরে নিছি। ধরো জি এর মান হচ্ছে -2, তাহলে মাইনাসে মাইনাসে +2 হইতে পারে। ধরো এফ এর মান হচ্ছে -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেতে পারে। কাজে আমি তো এখানে কোনো এক্স্যাক্টলি ভ্যালু নেই নাই। কাজে মাইনাস জি মাইনাস এফ যে তোমার ইচ্ছা মতো যে কোনো চতুর্ভাগে তুমি চিন্তা করতে পারো। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক যেহেতু মাইনাস জি মাইনাস এফ, তাহলে আমি বলতে পারি এই মূল বিন্দু থেকে এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে জি, এতটুকু এফ। কে কে আমার সাথে একমত? দূরত্ব কিন্তু নেগেটিভ হবে না জীবনেও। এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক যেহেতু মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে মূল বিন্দু থেকে এতটুকু, এতটুকু দূরত্ব হবে জি এর সমান, আর এখান থেকে এতটুকু দূরত্ব হবে এফ এর সমান। দূরত্ব জীবনেও নেগেটিভ হইতে পারে না, দূরত্ব অলওয়েজ পজিটিভ, দূরত্ব অলওয়েজ পজিটিভ। তাহলে আমি এখন এখান থেকে সমকোণী ত্রিভুজের সূত্র বসাই, তাহলে আমি এসি পেয়ে যাব। কেমনে? এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই দেখো এ সি ও, এ ও সি, এই যে এ ও সি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে ও স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফল, অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের সূত্র। কার সূত্র? পিথাগোরাসের সূত্র। দেখো তাহলে আমি এখান থেকে এসি স্কয়ার সমান কি লিখতে পারি? এসি স্কয়ার সমান লিখতে পারি ও স্কয়ার মাইনাস ও সি স্কয়ার। দেখো ও এ মানে হচ্ছে এই যে ব্যাসার্ধ, ও থেকে এ এতটুকু হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে স্কয়ার করে দাও, স্কয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, স্কয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, হবে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি মাইনাস ওসি স্কয়ার। ওসি মানে হচ্ছে এফ, এফ স্কয়ার। ওসির উপরে কিন্তু স্কয়ার আছে, এই যে এখানে ও এস স্কয়ার, এই জন্য স্কয়ার করে দিছি, বর্গমূল চলে, রুট ওভার চলে গেছে। তাহলে এখন দেখো এখানে এফ স্কয়ার কাটা, থাকতেছে জি স্কয়ার মাইনাস সি। সুতরাং এসি সমান কি হবে? এসি সমান হবে রুট ওভার অফ এসি স্কয়ার সমান এইটা, তাহলে এসি সমান রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস সি। ভাইয়া এসি হচ্ছে দৈর্ঘ্য, কেউ আবার এখানে বর্গমূল করে প্লাস মাইনাস দিও না, কারণ এসি হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। তাহলে সুতরাং বলো আমাকে এবি সমান কি হবে? সুতরাং এবি, এবি সমান কি হবে? এই যে এবি, এবি এবি হবে 2, এসি মানে হচ্ছে রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস সি। বলো কে কে বুঝছো? সুতরাং এই যে দেখো এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই যে বৃত্তটা যার সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তার কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ, ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তার এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস সি, এত একক। এটা কে কে বুঝতে পারছো? এগুলার প্রমাণ পরীক্ষায় আসবে না, এগুলার প্রমাণ পরীক্ষায় আসবে না, কিন্তু সূত্রটা মুখস্থ রাখতে হবে। আর আমরা এই চিত্রগুলা থেকে বের করা শিখবো, কারণ বৃত্তের অনেক ম্যাথ ডিরেক্ট চিত্র থেকে আমার করা লাগতে পারে। ডিরেক্ট আমি এই যে দেখো এখানে এই সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে জাস্ট আমরা পিথাগোরাস সাহেবের সূত্র বসাই আমরা এসি পেয়ে গেছি। আর এসি এর দ্বিগুণ হচ্ছে এবি, এই যে এ থেকে বি এতটুকু এক্স অক্ষের খণ্ডিত অংশ। ঠিক একইভাবে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হবে 2 রুট ওভার অফ এফ স্কয়ার মাইনাস সি। এইটা একইভাবে আসবে। এটা কিভাবে আসবে? এইটা বাড়ির কাজ, এইভাবে চিত্র এঁকে নিজেরা বাসায় করবা। কেমনে আসছে? এই যে এখানে দেখো, এখানে বলছিল এক্স অক্ষের খণ্ডিত অংশ, এই জন্য বৃত্তটা আমি এমন ভাবে আঁকাইছি যেন এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে। আর যখন বলবে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তখন তুমি বৃত্তটা এই যে এমন ভাবে আঁকাবা যেন ওয়াই অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে, তখন ওয়াই অক্ষের ছেদকৃত অংশ হবে, খণ্ডিত অংশ হবে এতটুকু। সেম একইভাবে নিজেরা করবা। আমি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করে দেখাইলাম কিভাবে আসছে, 2 রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস সি একক। আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ আসবে 2 রুট ওভার অফ এফ স্কয়ার মাইনাস সি। নিজেরা বাসায় এই যে চিত্রটা আঁকাবা, চিত্রটা আঁকাবা, একে কেন্দ্র থেকে লম্ব আঁকাবা। এখানে এতটুকু ছিল এফ, এখানে এটা হবে জি এর সমান, ওখানে এফ স্কয়ার মাইনাস হয়েছিল আর এখানে জি স্কয়ার মাইনাস হবে, এখানে থাকবে এফ স্কয়ার মাইনাস সি, তার দ্বিগুণ হবে 2 রুট ওভার অফ এফ স্কয়ার মাইনাস সি। ভালো কথা, ওকে ঠিক আছে, ভেরি গুড। এগুলার প্রমাণ পরীক্ষায় আসবে না, বাট জিনিসটা জানা থাকতে হবে। ঠিক আছে, এখন দেখো বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে, আমাকে বলো তো একটা বৃত্ত মনে করো এক্স অক্ষকে স্পর্শ করছে, এই যে একটা বৃত্ত ধরো কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে,
তাহলে x অক্ষের খণ্ডিতাংশ কত এই বৃত্তের বলো? কোন একটা বৃত্ত যখন x অক্ষকে জাস্ট স্পর্শ করে যাবে তখন তার x অক্ষের খণ্ডিতাংশ, শোনো, যখন একটা বৃত্ত x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে, দেখো এই যে এই বৃত্তটা x অক্ষকে a এবং b এই দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে এই বৃত্তের x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে ab। এই যে ab এর দৈর্ঘ্য কত? 2√g²-c। আর যখন এই বৃত্তটা x অক্ষকে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করবে, জাস্ট একটা বিন্দুতে, তখন কিন্তু তার x অক্ষের কোনো খণ্ডিতাংশ নাই, জিরো। এই যে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে গেছে, তার x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য জিরো। এখন আমাকে বলো, এই যে x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের সূত্র ছিল 2√g²-c, যখন সে x অক্ষকে স্পর্শ করবে তখন এই খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে? জিরো হবে। ভালো মতো বুঝো, 2√g²-c এটার মান কত হয়ে যাবে? জিরো। যখন একটা বৃত্ত x অক্ষকে জাস্ট স্পর্শ করবে তখন সে x অক্ষ থেকে কোনো অংশ ছেদ করে না, তার মানে x অক্ষের ছেদকৃত অংশ জিরো। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে g²-c সমান 0, উভয় পক্ষকে স্কয়ার করে দাও, g²-c সমান 0। সুতরাং এতে বলতে পারি g² সমান c। কে কে বুঝছো কেমনে আসছে জিনিসটা? g² সমান c, এই যে এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে শর্ত। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ জিনিস ভাই। কোন একটা বৃত্ত, এই যে সাধারণ সমীকরণ বিশিষ্ট একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করলে x অক্ষের খণ্ডিত অংশ শূন্য। এটা শূন্য বসায় দাও, 2 দিয়ে ভাগ করলেও শূন্য, স্কয়ার করলেও শূন্য, g²-c সমান 0, g² সমান c। তাহলে এখন আমাকে একটু বুদ্ধি খাটাইয়া বলো তো পরেরটা কি হবে? y অক্ষকে স্পর্শ করলে কি হবে বলো তো? x অক্ষকে স্পর্শ করলে এটা আবার এসে পড়ে কেন, x অক্ষকে স্পর্শ করলে g² সমান c, আর y অক্ষকে স্পর্শ করলে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হবে শূন্য। যখন সে y অক্ষকে স্পর্শ করবে তখন জাস্ট টাচ করে যাবে, তখন তো কোনো অংশ খণ্ডন করবে না, তখন এটা সমান 0। এটা সমান 0 তুমি বসায় দেখো, আসবে f² সমান c। এই যে y অক্ষের খণ্ডিতাংশ, তুমি এটা সমান 0 বসাও, আসবে f² সমান c। তাইলে দেখো, x অক্ষকে স্পর্শ করলে g² সমান c, y অক্ষকে স্পর্শ করলে f² সমান c। যদি উভয় অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ একটা বৃত্ত x অক্ষকেও স্পর্শ করলো, y অক্ষকেও স্পর্শ করলো, তাহলে আমি তো বুঝতেই পারতেছি তখন হবে g² সমান f² সমান c। বলো সবাই বুঝছো কিনা? শুধু x অক্ষকে স্পর্শ করলে g² সমান c, শুধু y অক্ষকে স্পর্শ করলে f² সমান c। যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে g² সমান f² সমান c। সবাই বুঝতে পারছো কিনা বলো এতটুকু? এবং এই বৃত্তটি যদি মূল বিন্দুগামী হয়, লিখরেরটা লিখে দিই, বৃত্তটি মূল বিন্দুগামী হলে, দেখো এই যে বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায়, ধরো এই বৃত্তটা এইরকম, এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, লিখো বৃত্তটি মূল বিন্দুগামী হলে c এর মান হবে 0, c সমান 0 হবে। বৃত্তটি মূল বিন্দুগামী হলে c এর মান হবে 0। যে কোনো একটা সাধারণ সমীকরণ বিশিষ্ট বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে c এর মান হবে 0। কেমনে ভাইয়া c এর মান কেন 0? কারণ এই বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে তুমি x এর জায়গায় বসাইতে পারো 0, y এর জায়গায় বসাইতে পারো 0, কারণ মূল বিন্দু দিয়ে এই বৃত্তটা সিদ্ধ হবে। তো x এর জায়গায় 0 বসালে এটা 0, এটা 0, y এর জায়গায় 0 বসালে এটা 0, এটা 0, এটা 0, থাকবে শুধু c। তাহলে c সমান 0, বুঝছো কিনা? এই বৃত্তটা মূল বিন্দুগামী হলে x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 0 বসাও, মূল বিন্দু দিয়ে এই বৃত্তটাকে সিদ্ধ করো, সবকিছু 0 হয়ে যাবে, থাকবে c সমান 0, থাকবে c সমান 0। সবাই বোঝা গেল বলো? আমরা এগুলা পরীক্ষায় সূত্রের প্রমাণ আসবে না, আজকে ক্লাসে এখনো পর্যন্ত আমরা যা কিছু পড়ছি এগুলার প্রমাণ পরীক্ষায় আসবে না, বাট আমাদের এগুলা শিখা থাকতে হবে, কারণ বৃত্তের ম্যাথ আমরা যখন চিত্র এঁকে করব এই জিনিসগুলো বারবার কাজে লাগবে। ঠিক আছে, ফাইন, চলো আমরা এখন ম্যাথ শুরু করি। তাহলে আজকে ক্লাসে আমরা যা যা পড়লাম একবার রিভিউ করে যাই। x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। এই বৃত্তের সমীকরণটার কেন্দ্র হচ্ছে h, k, ব্যাসার্ধ হচ্ছে a একক। তার ক্ষেত্রে আমরা x অক্ষকে স্পর্শ করলে দেখলাম ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি, y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ, উভয় অক্ষকে স্পর্শ করলে
মডুলাস অফ কেন্দ্রের ভুজ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। তারপরে আমরা দেখলাম বৃত্তের সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণে x অক্ষের খণ্ডিতাংশ 2√g² - c, y অক্ষের খণ্ডিতাংশ, মানে এগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে। এই জিনিসগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে, অবশ্যই পরীক্ষায় ডিরেক্ট আমরা ইউজ করব। আচ্ছা, এখন দেখো আমরা তো এখনো পর্যন্ত বৃত্তের সমীকরণে দুইটা টাইপ শিখছি, একটা হচ্ছে সাধারণ সমীকরণ আর একটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট। আচ্ছা বলো তো, যদি একটা বৃত্তের ডিরেক্ট কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকে, মনে করো একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, প্রশ্নে কেন্দ্র ব্যাসার্ধ ডিরেক্ট দেওয়া, তখন তুমি কোন সমীকরণটা ইউজ করবা? এই সমীকরণটা না, x - h² + y - k² ব্যাসার্ধ স্কয়ার। আর যখন দেখবা যে না কেন্দ্র ব্যাসার্ধ কোনোটাই দেওয়া নাই, আমার বিভিন্ন কন্ডিশন ইউজ করে করা লাগতেছে, তখন আমরা এই যে এই সূত্রটা ইউজ করবো, এই সমীকরণটা। বাট কোনটা ইউজ করবো এটা ডিপেন্ড করতেছে প্রশ্নে কি কি দেওয়া আছে, তুমি যে কোনো একটা ইউজ করলেই হবে। তুমি যখন বৃত্তের সমীকরণ বের করবা, কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ অথবা সাধারণ সমীকরণ, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, যে কোনো ভাবে তুমি ম্যাথ মিলাইলেই হবে, সমস্যা নাই। বাট তোমার যখন যেটা ইউজ করলে সুবিধা, তুমি সেটা ইউজ করবা। চলো আমরা এখন ম্যাথ শুরু করি। প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য, এটা তো প্রথম ম্যাথ তাই না? হ্যাঁ, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। তুলো, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। সবাই প্রশ্ন তুলে ফেলো। এই অধ্যায়ের কয়টা লেকচার লাগবে? 8টা লেকচারের মতো লাগবে। যদি বড় বড় ক্লাস নেই তাহলে 8 ক্লাস লাগবে, আর যদি ছোট ছোট ক্লাস নেই তাহলে 10 ক্লাস লাগবে। সবাই প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। এই সবাই বুঝতেছো? যাদের সরল লেখা পড়া আছে, প্রথম ক্লাসটা করা থাকা লাগবে। প্রথম ক্লাস করা না থাকলে কিন্তু বুঝতে অসুবিধা হবে অবশ্যই, এবং সরল রেখা অধ্যায়টা পড়া থাকলে বুঝতে বেশি সুবিধা হবে। ওসি ইকুয়ালস টু এফ কেমনে হইলো একটু দেখো। এই একজনের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ওসি সমান এফ কেমনে হইলো? এই যে দেখো, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক -g - f, তাহলে কেন্দ্র থেকে এই যে এতটুকু এতটুকু দূরত্ব হচ্ছে এই যে ভুজের সমান। দূরত্ব তো নেগেটিভ হয় না, এই জন্য শুধু জি। তুমি বলতে পারো যে কেন্দ্র থেকে এই পর্যন্ত এতটুকু দূরত্ব হচ্ছে জি, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কোটির সমান। এটা স্থানাঙ্ক জ্যামিতি। ধরো এই বিন্দুটার ভুজ 2 কোটি 3, ধরো 2,3, তাহলে আমি কি বলতাম? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 2 একক, এখান থেকে এই পর্যন্ত 3 একক, স্থানাঙ্ক জ্যামিতি ওই 3.1। হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন তোলা হয়েছে? বলো, সবার প্রশ্ন তোলা হয়েছে? প্রশ্ন তোলা শেষ, ঠিক আছে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া, দেখো কেন্দ্র ডিরেক্ট দেওয়া আছে, এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তোমাকে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র, দেখো বৃত্তের কেন্দ্র তোমাকে দিয়ে দিছে। বলো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া, ওই বৃত্তের সমীকরণ বের করতে হইলে আর কি জানা দরকার? শুধু ব্যাসার্ধ। একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য কেন্দ্র দেওয়া আছে, আমি যদি ব্যাসার্ধ বের করতে পারি কাহিনী শেষ। ব্যাসার্ধ কেমনে বের করব? দেখো এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4,5, এবং বলছে নির্ণেয় বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা আমাকে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? ডিরেক্ট বের করে ফেলো। x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। এই বৃত্তের কেন্দ্র -2,3, x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। এখন দেখো প্রশ্নটাতে কি বলছে, এটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তটা। আমাদের নির্ণেয় বৃত্তের পরীক্ষায় কিন্তু চিত্র আঁকা লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য চিত্র আঁকাইতেছি। নির্ণেয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4,5, এবং বলা আছে নির্ণেয় বৃত্তটি এই বিন্দু দিয়ে যায়। দেখো বলছে নির্ণেয় বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তার মানে নির্ণেয় বৃত্তটি এই বিন্দুগামী। ধরো এই বিন্দুটা এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু, এই যে ধরো এই যে -2,3, বুঝছো? ওই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই বৃত্তের পরিধির উপর অবস্থিত। কেমনে বুঝলাম? প্রশ্নে বলা আছে যে নির্ণেয় বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র অর্থাৎ এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই যে দেখো এই বিন্দুটি দিয়ে আমাদের নির্ণেয় বৃত্তটা যায়। তাহলে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ কি হবে বলো? এই যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাই হবে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ। কে কে বুঝছো বলো? নির্ণেয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4,5, নির্ণেয় বৃত্তটি -2,3 এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ। লিখো নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ। পরীক্ষায় চিত্র না আঁকাইলেও চলবে, খালি বললেই হবে। যেহেতু নির্ণেয় বৃত্তটি তুমি বলবা -2,3 বিন্দুগামী, সুতরাং নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ সমান √, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। 4 - a - a + 2, 4 - a - a + 2 হোল স্কয়ার
প্লাস 5 মাইনাস 3 হোল স্কোয়ার, 5 মাইনাস 3 হোল স্কোয়ার। এটা কত আসে বলো তো? ব্যাসার্ধ কত একক আসছে? ব্যাসার্ধ কত একক আসছে দ্রুত বলো। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ কত আসছে? 2√10 বা √40। আচ্ছা একই কথা, √40 একক। এই যে এটা আসছে ব্যাসার্ধ। কেমনে বাড়ি করলাম ভাইয়া? আরবার একটু বলি। নির্ণয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, আবার বলছে নির্ণয় বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -2,3। তার মানে আমাদের নির্ণয় বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। তার মানে এই বিন্দুটা নির্ণয় বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাইলে কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দু দূরত্বই হচ্ছে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। শেষ। সুতরাং নির্ণয় বৃত্তের কেন্দ্র 4,5, ব্যাসার্ধ √40। সুতরাং নির্ণয় সমীকরণ শেষ। নির্ণয় সমীকরণ, কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি, সমীকরণ কোনটা ইউজ করব? x মাইনাস এইচ, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার, y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। এখন অ্যান্সারটা কি এখানে দিয়ে দিবা? এখানে অ্যান্সার দিলেও তোমাকে ফুল মার্কস দেওয়া উচিত, বাট তুমি অবশ্যই অ্যান্সারটা এখানে রাইখা দিবা না, তুমি অ্যান্সারটাকে সুন্দর বানাই দিবা। x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। তুমি নির্ণয় বৃত্তের কেন্দ্র জানো, ব্যাসার্ধ বের করে ফেলছো। এখানে অ্যান্সার দিবা না, সুন্দর বানাই দাও। x স্কোয়ার, তুমি স্কোয়ারগুলো করে ওই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই যে এইরকম ফরম্যাটে অ্যান্সারটা দেবে, এইরকম ফরম্যাটে, তাহলে স্যাররা খুশি হবেন। 4 দুগুণে 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার, 5 দুগুণে 10y প্লাস 5 5 25, এটাকে স্কোয়ার করলে কত হবে? 40। সুতরাং অ্যান্সারটা কি হবে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y। 16 25 হচ্ছে 41, 41 থেকে 40 গেলে কত থাকবে দেখো? 41 থেকে 40 গেলে 1 থাকবে। বলো তো সবাই বুঝছো কিনা ম্যাথটা? খুবই ইজি ভাই এগুলা। সরল রেখা যাদের পড়া আছে তাদের কাছে বৃত্তের ম্যাথ পানিবাত লাগবে। সরল রেখা অধ্যায় যাদের পড়া আছে তাদের কাছে বৃত্তের ম্যাথ একদম পানিবাত। বুঝছো কিনা? খুবই ইজি। সরল রেখা পড়া থাকতে হবে, কারণ এই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা কেমনে আসছে এটা যদি না জানো তাহলে তোমাকে সরল রেখার 3.1 পড়া থাকতে হবে। আমাদের নির্ণয় বৃত্তের কেন্দ্র দেওয়া, বৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া, নির্ণয় বৃত্তটি এই বিন্দুগামী, ওই যে এই বিন্দুগামী, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ধরো এই বিন্দুটা হচ্ছে অন্য একটা বৃত্তের কেন্দ্র, ধরো এই যে এই বৃত্তের কেন্দ্র, এই যে এই বৃত্তের কেন্দ্র। তো এই বৃত্ত তো আমার এনে আকার দরকার নাই, এই বৃত্তের খালি কেন্দ্রটা দরকার, যে আমাদের নির্ণয় বৃত্তটি এই বিন্দু দিয়ে যায়। তাহলে নির্ণয় বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হবে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। শেষ। খুবই ইজি। এরপরে এই ম্যাথের প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়, সবাই প্রশ্নটা তুলে ফেলো। এই যাদের সরল রেখা এখনো পড়া হয়নি তোমরা আগে সরল রেখা কমপ্লিট করে তারপরে বৃত্ত পড়ো, নাইলে কিন্তু সামনের ক্লাসগুলোতে অনেক কিছুই বুঝতে অসুবিধা হবে। আগে সরল রেখা কমপ্লিট করো ছোট্ট ভাইয়া এবং বোন, কি বলে ভাইয়া এবং আপুরা। সরল রেখা পড়া না থাকলে বৃত্তের সামনে অনেক কিছুই বুঝতে অসুবিধা হবে। তো আগে সরল রেখা কমপ্লিট করে তারপরে বৃত্ত শুরু করো, তোমাদের জন্য ভালো হবে বুঝতে। নাহলে কিন্তু অনেক কিছু দেখবা বাকিরা সবাই বুঝতেছে, তুমি বুঝতেছো না। অনেক কিছু মানে 4.2 এর প্রায় সকল ম্যাথ সরল রেখার সাথে রিলেটেড। হ্যাঁ দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক মানে কি? এই বৃত্তের কেন্দ্র যা, নির্ণয় বৃত্তের কেন্দ্র একই। এই এক কেন্দ্রিক মানে কি? একই কেন্দ্র। মনে করো যে এই বিন্দু, এই বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট তো অনেকগুলো বৃত্ত হইতে পারে, হরে পারে না? মনে করো এই যে দুইটা বৃত্ত, দুইটা বৃত্তের কেন্দ্র এই হতে পারে, অর্থাৎ এই দুইটা বৃত্ত এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে দুইটা বৃত্তের কেন্দ্র একই বিন্দু। তাহলে আমাকে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? ডিরেক্ট লিখে ফেলবা। এই বৃত্তের কেন্দ্র x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ, প্লাসে মাইনাসে -5/2। দেখো তাহলে এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তাহলে নির্ণয় বৃত্তের কেন্দ্র এই বিন্দুই। প্রশ্নে বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র যা আমাদের নির্ণয় বৃত্তের কেন্দ্র একই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যায়। আমি যদি চিত্র আঁকি, যদিও এই ম্যাথগুলো করার জন্য চিত্র আঁকার কোনো দরকার নাই, তাও আমি একটু তোমাকে বোঝানোর জন্য চিত্র এঁকে দেই। দেখো নির্ণয় বৃত্তের কেন্দ্র
টু কমা মাইনাস 5/2 এবং নির্ণেয় বৃত্তটি 2, -1 এই বিন্দু দিয়ে যায়। একদম হুবহু আগের ম্যাথ না, হুবহু আগের ম্যাথ হয়ে গেছে। এখন 2, -1 বিন্দু দিয়ে যায়, তাহলে ব্যাসার্ধ কত হবে? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হবে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, তোর ব্যাসার্ধ এ। পরীক্ষায় এইগুলার চিত্র না আঁকলেও চলবে, তুমি লিখবা এই বৃত্তের কেন্দ্র 2, -5/2। সুতরাং নির্ণেয় বৃত্তের কেন্দ্র এটাই। যেহেতু নির্ণেয় বৃত্তটি 2, -1 বিন্দু দিয়ে যায়, সুতরাং লিখো নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ সমান √ওভার ভুজ দুটার বিয়োগফল, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 2 - 2 হোল স্কয়ারটা 0 হয়ে যাবে, প্লাস -5/2 -5/2 মাইনাসে মাইনাসে +1 মাইনাসে +1 হোল স্কয়ার। এটা কত আসে বলো? এটা কত আসে বলো? ব্যাসার্ধ কত? 3/2। সবার আসছে ব্যাসার্ধ কত আসছে? 3/2 এত একক। এখন নির্ণেয় বৃত্তের কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ, সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ আমি লিখলাম না বাংলাটা, x - h x - 2 হোল স্কয়ার প্লাস y - k -a +5/2 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার 3/2 হোল স্কয়ার। এখানে অ্যান্সার দিয়ে দিলে হয়, বাট এখানে দিবা না, সবকিছুর তো একটা সৌন্দর্য আছে তাই না? স্কয়ার করে ওই যে ওইরকম সুন্দর সমীকরণ বানাই দিবা, x স্কয়ার -4x + 4 প্লাস y স্কয়ার প্লাস এনে তো প্লাস 5y প্লাস 25/4 স্কয়ার করে দিলে দেখো এনে 2 ইন্টু y ইন্টু 5/2, 2 2 কাটা 5y, আর এটাকে স্কয়ার করলে 25/4, এনে কত হবে? 9/4। তাহলে অ্যান্সারটা কত হবে? সুতরাং অ্যান্সারটা হবে x স্কয়ার, সাজাই ওই যে সাধারণ সমীকরণের মতো বানাই দিবা, প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার -4x প্লাস 5y, তারপরে কত হবে? 4 প্লাস 25/4 25/4 -9/4 8 প্লাস 8 ইকুয়ালস টু 0। বলো তো পারছো কিনা? খুবই ইজি ম্যাথ এগুলা। সরল রেখা অধ্যায় পড়া থাকলে, সরল রেখা অধ্যায় পড়া থাকলে বৃত্ত অধ্যায় তোমার কাছে পানি ভাত। সরল রেখা অধ্যায় পড়া থাকলে বৃত্ত অধ্যায় তোমার কাছে পানি ভাত মনে হবে। এই বৃত্তের কেন্দ্র বের করে ফেলছি ডিরেক্ট, তাহলে নির্ণেয় বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। তুমি যখন দেখবা একটা বৃত্তের কেন্দ্র তুমি জানো, তখন তোমার মাথায় ঘুরবে যেহেতু কেন্দ্র জানি, দেখি ব্যাসার্ধ বের করা যায় কিনা। কারণ একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে ওই বৃত্তের সমীকরণ বের করা পানিবাদ, এবং ওই বৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাইলে কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্বই তো ভাইয়া ওই বৃত্তের ব্যাসার্ধ। এনে চিত্র আঁকা লাগবে না, চিত্রগুলো তোমাকে বোঝানোর জন্য আমি আঁকাইতেছি। পরীক্ষার হলে এতটুকু জিনিস, একটা বৃত্তের কেন্দ্র তুমি জানো এবং সেই বৃত্তটা একটা বিন্দু দিয়ে যায়, তাহলে কেন্দ্র থেকে ওই বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বই তো ওই বৃত্তের ব্যাসার্ধ। কাজেই এখানে ব্যাসার্ধ এটা বোঝার জন্য চিত্র আঁকার কোনো দরকার নাই, এইটা বোঝার জন্য চিত্র পরীক্ষায় আঁকার কোনো দরকার নাই। প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার জন্য সময় 40 সেকেন্ড। ড্যাসমসে দেখান, এটা কি ড্যাসমসে দেখাবো? এটা দেখানোর কিছু আছে? ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাবো না। একটা বৃত্তের কেন্দ্র কত এটা তো বাইর করা গত ক্লাসে এত ভালো করে শিখলাম। কেন্দ্র বাইর করার জন্য এখন ড্যাসমসে দেখান লাগবে। প্রশ্ন তোলো। এক কেন্দ্রিক মানে কি? এক কেন্দ্রিক মানে একই কেন্দ্র, দুইটা বৃত্তের কেন্দ্র একই বিন্দু, একই বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট অনেক বৃত্ত হইতে পারে, ছোট মাঝারি বড় অনেক সাইজের। ধরো এই যে এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত, মানে একই কেন্দ্র বিশিষ্ট অনেকগুলা বৃত্ত হইতে পারে। তো ওই সবগুলা বৃত্তকে বলে এক কেন্দ্রিক বৃত্ত। হ্যাঁ, প্রশ্ন তোলা হয়ে গেছে। দেখো কি বলছে, দেখাও যে এ 1,1 এই বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, আগে এই জিনিসটা করি, তারপরে বাকি কাজ। আমাকে বলো তো একটা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত হইলে কি হবে? এই বিন্দুটা অবশ্যই এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। ভাইয়া কোনো একটা বিন্দু কোনো একটা বৃত্তের উপর অবস্থিত মানে কি? ওই বিন্দুটা ওই বৃত্তের সমীকরণকে অবশ্যই সিদ্ধ করবে। তাহলে চলো দেখি সিদ্ধ করি কিনা। লেফট হ্যান্ড সাইড দেখো, এই বৃত্তের সমীকরণের বাম পক্ষে এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দাও। এক্স এর জায়গায় বসা 1, ওয়াই এর জায়গায় বসা 1, 4 একে 4,
6 একে 6 -12, দেখো সিদ্ধ হয় কিনা, 0 হয় কিনা। সিদ্ধ হওয়া মানে কি রাইট হ্যান্ড সাইডে সমান হইতে হবে। 4 6 10 12, হ্যাঁ 12 -12 0 সমান রাইট হ্যান্ড সাইড। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো ভাইয়া এই বিন্দুটি এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, মানে এক্স এর জায়গায় ভুজ এবং ওয়াই এর জায়গায় কোটি বসাইলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়। লিখো সুতরাং 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 এই বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। কথা সত্য, যেহেতু এই বিন্দুটি এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করছে, সুতরাং এই বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। শেষ। এখন বলছে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে কি? মানে হচ্ছে এই বৃত্তের ব্যাসের একটা প্রান্ত বিন্দু হচ্ছে এ, অপর প্রান্ত বিন্দু। দেখো আমি চিত্র আঁকি, আগে আমাকে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? ওয়েট, এই যে এই বৃত্তের কেন্দ্র কত? মনে মনে বের করে ফেলো। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ -2, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ -3। এটা কিন্তু এখন দেখা মাত্র লিখে ফেলা যায়। দেখো এই বৃত্তের কেন্দ্র কত? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, -2 -3। এখন তোমাকে বলছে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ধরো এই বৃত্তের একটা ব্যাস হচ্ছে এই রেখাটা, ধরো এ বি। ব্যাস তো অবশ্যই কেন্দ্র দিয়ে যায়। দেখো ব্যাস অবশ্যই কি বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, রাইট? দেখো ব্যাসের একটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, এই যে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দু। তার মানে একটা ব্যাস ধরো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1, আর একটা প্রান্ত বিন্দু হচ্ছে ধরো বি। তোমাকে বলছে এই বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে। এটা তো শর্টকাট দিয়ে করে ফেলা যায়। এটা হচ্ছে কেন্দ্র, ব্যাসের একটা প্রান্ত বিন্দু হচ্ছে এ, আর একটা প্রান্ত বিন্দু বের করতে বলছে। আমরা তো সবাই জানি ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। তাহলে দেখো এতটুকু আর এতটুকু দৈর্ঘ্য সমান। এখানে ভুজ ছিল 1, এখানে ভুজ হয়েছে -2, কত কমছে বলো? দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য যেহেতু সমান তাহলে তো সমান সমান কমবে। এখানে ছিল 1 ভুজ, এখানে হয়েছে -2, 3 একক কমছে। 1 থেকে 3 বিয়োগ করলে -2 হয়, আরো 3 বিয়োগ করে যাও, -2 থেকে -3 বিয়োগ করলে -5। একইভাবে এখানে কোটি ছিল 1, এখানে হয়েছে -3, কত কমছে? 4 একক কমছে। তো যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এখানে দূরত্ব আর এখানে দূরত্ব তো সমান। এখানে যেহেতু 1 থেকে -3 হয়েছে কোটি, 4 একক কমছে, আরো 4 একক কমায় দেও। -3 থেকে আরো 4 বিয়োগ করলে -7। বলো তো সবাই বুঝছো কিনা? খুবই সহজ জিনিস। -5 -7 শেষ। বাট রিটার্নে আসলে এইভাবে শর্টকাট দিয়ে করবা না, তখন ওই যে মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে করবা। এটা এমসিকিউতে আসলে এইভাবে ডিরেক্ট করে ফেলো। বাট রিটার্নে আসলে কিভাবে করবা? ধরবা এই বিন্দুটা আলফা কমা বিটা। তারপর আমরা তো জানি ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। তাহলে মধ্যবিন্দুর ভুজ লিখবা, মধ্যবিন্দুর ভুজ সমান দুইটা ভুজের গড় 1 + α/2, 1 + α/2, এখান থেকে আলফা বের করবা। তারপরে মধ্যবিন্দুর কোটি -3, মধ্যবিন্দুর কোটি সমান দুইটা কোটির গড়, এখানে কোটি 1, ওখানে বিটা, 1 + β/2, এখান থেকে বের করবা বিটা। তাহলে আলফা কত হবে? -4 - 1 -5, -6 - 1 - 7। বুঝছো? শেষ। এই যে দেখো আলফা কমা বিটা কত হবে? -5 -7। আলফার মান আসছে -5, বিটার মান -7। সবাই বুঝতে পারছো? রিটার্নে আসলে অবশ্যই এভাবে করবা। আর ওই যে শর্টকাট দেখাইছি, ওই শর্টকাট এমসিকিউ এর জন্য, ওই শর্টকাট দিয়ে কেউ রিটার্ন করতে যায় না, পরে দেখবা স্যার 1 নাম্বার কাইটা দিছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভেরি গুড, খুবই সুন্দর ম্যাথ। এই যে এইগুলা সবই কিন্তু সরল রেখার কনসেপ্ট। মধ্যবিন্দু স্থানাঙ্ক, দুইটা বিন্দুর ভুজের গড়, কোটির বেলায় কোটির গড়, এগুলো সরল রেখা অধ্যায়ে আমরা পড়ে আসছি। এখন এই ম্যাথটা তোলো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সবাই প্রশ্ন তোলো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই সবাই বুঝতেছো? রিটার্নে আবার কেউ শর্টকাট মাইরা দিয়ে আইসো না কিন্তু। শর্টকাট যা শিখাবো ওগুলা শুধু এমসিকিউতে, রিটার্নে অ্যাপ্লাই করলে 1 নাম্বার কাইটা দিলে একটা নাম্বারই লস। ভাইয়া অনেকে বলতেছে একাডেমিকে কেতাব স্যারের বই ফলো করা ঠিক হবে না। তুমি কি অনেকের দলে? যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তাহলে ফলো করো, ক্ষতি হবে না। বাট যদি তোমার প্রেশার হয় যে আমি সব টাইপের ম্যাথ করতে পারতেছি না, সেক্ষেত্রে মিনিমাম সবগুলা বোর্ডের টাইপ মিনিমাম আগে কভার করবা, তারপরে বাকি যত বেশি প্র্যাকটিস করা যায়। ইঞ্জিনিয়ারিং টার্গেট হইলে কেতাব স্যারের বইটা ফলো করো, কাজে দিবে।
আর তুমি যদি সাধারণের দলে থাকতে চাও তাহলে তো ওকে ফাইন। আমাকে বলো 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক অক্ষকে স্পর্শ করে, এর সমীকরণ ও ওয়াই অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। ওয়েট, আগে আমরা শুধু সমীকরণ বের করবো, এতটুকু বৃত্তের সমীকরণ। আমাকে বলো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া তার সমীকরণ বের করতে হলে আমার কি লাগবে? যখনই তুমি দেখবা একটা বৃত্তের কেন্দ্র দেওয়া তার সমীকরণ বের করতে বলছে, তুমি খুঁজ লাগাবা তার ব্যাসার্ধ কেমনে বের করা যায়। এখন আমাকে বলো একটা বৃত্ত যদি এক অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ কি? একটু মনে করো, আজকে ক্লাসে পড়ছি কিন্তু একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, বলছে এই বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করে, তাহলে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ বলো, আজকে ক্লাসে পড়ছি নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ বলো বলো, কে কে ধরতে পারছো? কোন একটা বৃত্ত যদি এক অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ মডুলাস অফ কেন্দ্রের কোটি। মনে আছে কার কার? মডুলাস অফ কেন্দ্রের কোটি কার কার মনে আছে বলো? এই সবাই বুঝছো? কোন একটা বৃত্ত যদি এক অক্ষকে স্পর্শ করে, আজকে ক্লাসে পড়ছি কোন বৃত্ত এক অক্ষকে স্পর্শ করলে ওই বৃত্তের ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। দেখো কেন্দ্রের কোটি হচ্ছে 2 একক, এটাকে মডুলাস করলে তো 2 হবে। সুতরাং নির্ণেয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে প্রশ্নে কেন্দ্র দেওয়া আছে, আর আমি ব্যাসার্ধ বের করে ফেলছি, বাকিটা কি আর করে দিতে হবে বলো? সুতরাং নির্ণেয় বৃত্ত বা বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস এইচ, এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি, ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। কাটাকাটি করো, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 4। তাহলে কি থাকতেছে? সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y, 4 4 কাটা থাকবে শুধু 1 ইকুয়ালস টু 0। বলো এটা সবাই বের করতে পারছো কিনা? অবশ্যই এটা সবার পারা উচিত। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা সবাই পারছো। আচ্ছা এখন দেখো কি চাইছে, সমীকরণ। প্রথমে বলছে এই বৃত্তের সমীকরণ বের করো, ভালো কথা। তারপরে বলছে ওয়াই অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে। বলো এই যে সাধারণ সমীকরণটা, এই সাধারণ সমীকরণটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে? 2√of জি স্কয়ার মানে এফ স্কয়ার মানে সি। মনে আছে? দাঁড়া একটু দেখায় নিয়ে আসি, অনেকেই হয়তো ভুলে গেছে। এই যে সাধারণ সমীকরণ, দেখো সমীকরণটা কিন্তু এখন সাধারণ সমীকরণের ফরম্যাটে নিয়ে আসছি। মনে আছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√of জি স্কয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√of এফ স্কয়ার মাইনাস সি। এখানে কোনটা চাইছে? এক্স অক্ষ চাইছে, ওয়াই অক্ষ চাইছে? ওয়াই অক্ষ চাইছে। ওয়াই অক্ষের খণ্ডিত অংশ দেখো, লিখো ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, মানে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সমান 2√of এফ স্কয়ার মাইনাস সি। মানে আমাকে বলো এখানে এফ এর মান কত আর সি এর মান কত? দেখো এফ লাগবে সি লাগবে। ভাইয়া এফ কেমনে বার করে? এফ বাইর করার বুদ্ধি হচ্ছে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে -2, আর সি এর মান হচ্ছে এই যে ধ্রুবকটা 1। এই ভালো মতো বুঝো, যখন আমরা শুধু জি বা শুধু এফ বের করি তখন কিন্তু শুধু 2 দিয়ে ভাগ করি, গত ক্লাসে পড়াইছি মনে আছে? যখন কেন্দ্র বের করি তখন -2 দিয়ে ভাগ, কারণ কেন্দ্র হচ্ছে -g -f। বাট যখন শুধু জি বা শুধু এফ বের করব তখন কিন্তু নর্মাল 2 দিয়ে ভাগ, এটা গত ক্লাসে দেখাইছি। এখানে দেখো ওয়াই এর সহগ -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু -2, এফ এর মান কিন্তু -2, যদিও স্কয়ার হয়ে যাবে আলটিমেটলি, বাট এই জিনিসটা মাথায় থাকতে হবে। যখন শুধু জি শুধু এফ বের করবা তখন কিন্তু শুধু 2 দিয়ে ভাগ, -2 না, কিন্তু -2 দিয়ে ভাগ করি কেন্দ্র বাইর করার সময়। আচ্ছা তাহলে এখন মান বসাই দাও, 2√of এফ স্কয়ার -2 কে স্কয়ার করলে +4 মাইনাস সি -1, তাহলে 2√3। সবাই পারছো কিনা বলো? সবাই পারছো কিনা বলো? ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা ভালো কথা। এখন প্রশ্নে যদি এক অক্ষের খণ্ডিতাংশ চাইতো তাহলে কি হইতো অ্যান্সার বলো তো? যদি প্রশ্নে এক অক্ষের খণ্ডিতাংশ চাইতো, এখানে তো চাই না, উত্তর কিন্তু শেষ, এই ম্যাথটা শেষ। 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক অক্ষকে স্পর্শ করে, এক অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। তাহলে ব্যাসার্ধ পাই গেছি, কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ বের করে ফেলছি।
তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার, এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। বৃত্তের সাধারণ সমীকরণের ফরম্যাটে নিয়ে আসছি। আচ্ছা, যদি তুমি এখানে x অক্ষের খণ্ডিতাংশ বের করো, 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি, জি এর মান কত হবে? জি এর মান হবে, খেয়াল করে দেখো, x এর সহগকে 2 দিয়ে ভাগ, -1, -1 কে স্কোয়ার করলে +1, 1 - 1 সমান 0। তার মানে কি? আচ্ছা, x অক্ষের খণ্ডিতাংশ 0 মানে কি? x অক্ষকে সে খণ্ডন করেই না। চলো একটু দেখি, চলো দেখি। x অক্ষের খণ্ডিতাংশ 0 আসছে মানে কি? সে x অক্ষকে আসলে খণ্ডন করেই না। করে না বইলেই এখানে প্রশ্নে চায় নাই, করে না, খণ্ডন করে না বইলাই প্রশ্নে চায় না। x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, -2x - 4y + 1, -2x - 4y, দেখো, -2x - 4y + 1 = 0, ইকুয়ালস টু কই? ইকুয়ালস টু 0। এই দেখো, এই যে বৃত্তটা, দেখো এই বৃত্তটা, দেখো এই যে y অক্ষের খণ্ডিতাংশ, এই দেখো y অক্ষের খণ্ডিতাংশ, এই যে এখান থেকে এই পর্যন্ত 2√3। আর x অক্ষকে দেখো স্পর্শ করছে, x অক্ষকে শুধু স্পর্শ করছে, খণ্ডন করছে? বলো, এই বৃত্ত x অক্ষ থেকে কোনো অংশ খণ্ডন করছে? করে নাই, শুধু স্পর্শ করছে। এই যে একটা বিন্দুতে স্পর্শ করছে, দেখো, খণ্ডন করে নাই। এই জন্য এই বৃত্তের y অক্ষের খণ্ডিতাংশ বের হইছে 2√3। y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে এই যে এতটুকু, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু y অক্ষের খণ্ডিতাংশ, আর x অক্ষকে শুধু স্পর্শ করছে। ফাইন, ম্যাথ। আচ্ছা, x অক্ষকে যে স্পর্শ করছে তার সত্যতা কি বলো তো? মনে করো তুমি আমাকে বললে, আমি বিশ্বাস করি না যে এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে। ভাইয়া, x অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে জি স্কোয়ার সমান সি। মনে আছে? x অক্ষকে স্পর্শ করার শর্ত জি স্কোয়ার সমান সি। দেখো, এখানে জি এর মান হচ্ছে -1, x এর সহগ -2 কে 2 দিয়ে ভাগ, -1, আর সি এর মান কত? সি এর মান হচ্ছে 1। দেখো, জি কে স্কোয়ার করে দেখো সি এর সমান হয়, দেখো, -1 কে স্কোয়ার করলে কত হয়? +1। এই দেখো, জি স্কোয়ার সমান সি। দেখছো, জি স্কোয়ার সমান সি, এই যে জি কে স্কোয়ার করলে সি এর সমান হবে। এই জন্য এটা x অক্ষকে স্পর্শ করে। বাট আমাদের এই ম্যাথে এটা চাই নাই। এখন আমাকে বলো, এই প্রশ্নে যা কিছু চাইছে তা বুঝছো কিনা? x অক্ষকে স্পর্শ করে নাকি ছেদ করে তা তো এই ম্যাথে চাইনি। এই ম্যাথে তোমাকে বলছে, আমি তোমাকে ওইটা এক্সট্রা বোঝানোর জন্য লেখাইলাম যে ভাই, একটা কেন্দ্র দেওয়া x অক্ষকে স্পর্শ করে, সমীকরণ বের করো। ভালো কথা, y অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে তাও নির্ণয় করো। তো আমাদের সমীকরণটা হচ্ছে এটা, আর y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে এটা। শেষ। আশা করি বুঝতে পারছো। ভেরি গুড, ওকে, ঠিক আছে, ফাইন। চলো এরপরে এরপরে এই টাইপের যদি আরেকটা ম্যাথ দেই, ধরো একটা বৃত্তের কেন্দ্র, ওয়েট, আরেকটা ম্যাথ বানিয়ে দেই, তোমরা নিজেরা করবা। ধরো 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সেম ম্যাথটাই আমি একটু বানিয়ে দিচ্ছি। ধরো যদি এরকম বলতো যে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, তাহলে সমীকরণটা কি হইতো বলো তো দেখি? y অক্ষকে স্পর্শ করে, তাহলে এর সমীকরণ কত বলো দেখি, কে পারে? যদি y অক্ষকে স্পর্শ করে বলতো, তাহলে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ হইতো y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ মডুলাস অফ কেন্দ্রের ভুজ, মডুলাস অফ কেন্দ্রের ভুজ, মডুলাস অফ 1। তো ভুজ তো পজিটিভ, এটাকে মডুলাস করলে তো 1ই হবে। তাইলে নির্ণয় বৃত্ত হবে x - h হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার। বলো তো বুঝছো কিনা? তারপরে x অক্ষের খণ্ডিতাংশ বা y অক্ষের খণ্ডিতাংশ, ওটা থাকলে বাইর করবো, না থাকলে নাই। বুঝছো কিনা? পরীক্ষায় কিন্তু যে কোনোটা দিয়ে আসতে পারে। ওকে, ফাইন। x স্কয়ার -2x প্লাস 1 প্লাস y স্কয়ার -2 দুগুণে 4y প্লাস 4 ইকুয়ালস টু 1। কাটাকাটি করলে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার -2x -4y, 4 আর একে একে কাটা +4। এই যে সমীকরণটা, x স্কয়ার প্লাস y স্কয়ার, দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার -2x -4y প্লাস 4 = 0। আচ্ছা, এইটাই x অক্ষ বা y অক্ষকে খণ্ডন করবে কিনা দেখি। -2x -4y -4y +4, এটা হবে +4, এটা হবে +4, এটা হবে +4।
দেখো এটা কোনো অক্ষকেই খণ্ডন করে না, দেখো এটা কোনো অক্ষে খণ্ডিত অংশ নাই, খেয়াল করে দেখো এই বৃত্তটা দেখো এক্স অক্ষকে খণ্ডকে করে না, এক্স অক্ষকে খণ্ডন করে না, আর ওয়াই অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে মানে ওয়াই অক্ষেও কোনো খণ্ডিত অংশ নাই। বলো তো সবাই বুঝছো কিনা? এই দেখো এই যে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4, এক এক কাটা প্লাস 4 ইকুয়ালস টু 0। তো এই যে সমীকরণটা, এই বৃত্তটা এক্স অক্ষকে তো স্পর্শও করে না খণ্ডনও করে না, আর ওয়াই অক্ষকে স্পর্শ করে, বাট ওয়াই অক্ষ থেকেও কোনো অংশ খণ্ডন করে না। ওয়াই অক্ষকে যে স্পর্শ করে কেমনে বুঝবা? দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, এফ স্কোয়ার সমান সি। দেখো এখানে এফ এর মান হচ্ছে এক্স, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ -2, আর সি এর মান হচ্ছে 4। দেখো এফ কে স্কোয়ার করো -2 কে স্কোয়ার করলে 4 এর সমান হয়, এই জন্য এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। এই বুঝছো ঘটনা? কাজে এই বৃত্তের যদি তুমি ওয়াই অক্ষের খণ্ডিত অংশ বাইর করো, ওয়াই অক্ষের খণ্ডিত, মনে করো প্রশ্নে চাইলো ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, ধরো চাইলো, তাহলে কি হবে? ধরো প্রশ্নে চাইলো, তাইলে এটা হবে 4 - 4 কত 0 একক, মানে ওয়াই অক্ষকে সে খণ্ডন করেই না, শুধু স্পর্শ করে। কাজে এই টাইপের প্রশ্ন এখন আসলে পারা যাবে, রাইট? এই টাইপের প্রশ্ন যদি এখন আসে পারবা না? অবশ্যই পারবা। তুমি বেসিক জিনিসটা বোঝো, একটা ম্যাথ বুঝলে 10টা ম্যাথ করতে পারবা। এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ। ব্যাসার্ধ নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ, এই জন্য মডুলাস বলতেছি। কেন্দ্রের ভুজ কিংবা কোটি প্লাস বা মাইনাস যাই হোক না কেন, ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ। হ্যাঁ, তোলো প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড। সবাই প্রশ্নটা তুলে ফেলো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সবাই বুঝতেছো তো? ওকে ফাইন, খুবই ইজি ম্যাথ এগুলা, খুবই ইজি ম্যাথ। হ্যাঁ ঠিক আছে, দেখো এখন কি বলছে। এই যে বৃত্তটি, এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান ও স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা আমাকে বলো, একটা বৃত্ত এই যে প্রমিত সমীকরণ বা সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ বিশিষ্ট বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে কন্ডিশন কি? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। দেখো দেখাই আনি আসি, এগুলা কিন্তু বুঝাইছি এবং মুখস্থ রাখতে হবে। এই দেখো সাধারণ সমীকরণ, এই যে সাধারণ সমীকরণের ফরম্যাট, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, এগুলো মুখস্থ রাখতে হবে। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, দেখো এই যে এক্স অক্ষকে স্পর্শ করে মানে কি জি স্কোয়ার সমান সি, এক্স অক্ষকে স্পর্শ করে মানে জি স্কোয়ার সমান সি। বলো তো এখানে জি এর মান কত? জি হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এক্স এর সহগ -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে -2, সুতরাং সি সমান কত? সি সমান জি স্কোয়ার, জি এর মান হচ্ছে -2, -2 কে স্কোয়ার করলে 4, শেষ। সি এর মান পেয়ে গেছে। দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, তাহলে জি এর মান এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ -2 স্কোয়ার করলে 4। এখন বলছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা এক্স অক্ষকে যেই বিন্দুতে স্পর্শ করুক, এক্স অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কি শূন্য? বলো তো, তোমাকে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এই বৃত্তটা এক্স অক্ষকে যেই বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুর অবশ্যই কোটি শূন্য, কারণ এক্স অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য। যেহেতু কোটি শূন্য, এই বৃত্তের ওয়াই এর জায়গায় 0 বসায় দাও, কারণ সিদ্ধ করবে তো। এই যে যেহেতু কোটি শূন্য, ওয়াই এর জায়গায় বসাও 0। বুঝতেছো কিছু ভাইয়া? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক যাই হোক না কেন, তার কোটি অবশ্যই 0। কেন? কারণ এক্স অক্ষের উপরস্থ, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য। তাহলে এই বৃত্তের সমীকরণে ওয়াই এর জায়গায় কি বসায় দাও? 0 বসায় দাও। ওয়াই এর জায়গায় কি বসায় দাও? 0। এই যে ওয়াই এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0, তাহলে কি থাকতেছে? এক্স স্কয়ার -4x। সি এর মান কত পাইছি? সি এর মান পাইছি 4, সি এর মান বসায় দাও 4। ভাইয়া এটা কার সূত্র পড়ছে? ছোটবেলার সূত্র, ওই যে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ওই ছড়া যখন শিখতা তখন যে সূত্রটা ছিল a - b হোল স্কয়ার, x স্কয়ার - x - 2 হোল স্কয়ার, তাহলে x - 2 = 0 বর্গমূল করে দিলে, সুতরাং ভুজের মান হচ্ছে 2। কে কে বুঝছো? 2 ইজি টু সলভ। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক 2,0, 2 ইজি টু সলভ। জি কেমনে হইছে? এই জি হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এক্স এর সহগ কত? -4,
-4 কে 2 দিয়ে ভাগ করলে কত? -2। এটা গত ক্লাসের পড়া। জি কেমনে বাইর করে, এফ কেমনে বাইর করে, এগুলা যারা জিজ্ঞেস করতেছো তোমাদেরকে সামনে সামনে, মনে করো তোমরা যদি আমার অফলাইন ক্লাস করতা, এতক্ষণে থাফরা থুফরা 4-5টা খাইয়া একেবারে গাড্ডা দূরে বাইর করে দিতাম। যারা আজকে ক্লাসে প্রশ্ন করতেছো জি এর মান কেমনে আসতেছে, এফ এর মান কেমনে আসতেছে, তোমরা লিটারালি যদি এটা অফলাইন ক্লাস হইতো, এতক্ষণে লাত্তি গুতা খাইয়া একেবারে থাফরা তুপরে বাইর করে দিতাম। বাট যেহেতু অনলাইন ক্লাস, বাইচা গেছো। কারণ আগের ক্লাস না করে তুমি এই ক্লাস করতে আসছো কেন? একবারে ডিরেক্ট মাইর দেওয়া শুরু করতাম আগে। তোমার প্রশ্নের উত্তর পরে, আগে ফিটনার উপরে ওষুধ নাই। দেখো এই যে বৃত্তটা, সি এর মান কত? 4। তুমি সি এর মান 4 টেস্ট মজে বসায় দেখাই, দরকার নাই। আচ্ছা দেখাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y, সি এর মান হচ্ছে 4। -4x -6y প্লাস 4, -4x -6y প্লাস 4। হ্যাঁ, এই দেখো, এই যে বৃত্তটা দেখো, এক্স অক্ষের স্পর্শবিন্দু কত দেখো, এই যে 2,0। এই বিশ্বাস হয়? এই দেখো এক্স অক্ষের 2,0, কথা সত্য। এই যে বৃত্তটা এক্স অক্ষের স্পর্শবিন্দু 2,0। ফাইন। আচ্ছা সেম ম্যাথটা বলো, হুবহু সেম ম্যাথটা। ধরো তোমাকে বললো ওয়াই অক্ষকে স্পর্শ করে, সেম ম্যাথটা করো, দ্রুত উত্তর বলো। ধরো প্রশ্নে বললো এক্স অক্ষের জায়গায় যে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাইলে কি হবে? ওয়াই অক্ষকে স্পর্শ করলে, সবাই করো, কি সমান সি? দ্রুত আমার আগে কে করতে পারে দেখি। ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার সমান সি, এফ স্কয়ার সমান সি। এফ এর মান কত? এফ হচ্ছে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ -6, -6 কে 2 দিয়ে ভাগ করলে -3, তাহলে -3 কে স্কয়ার করলে +9, -3 কে স্কয়ার করলে +9। এখন যখন বলবে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, দেখো ওয়াই অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর ভূত শূন্য, ওয়াই অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কি শূন্য? ভূত শূন্য। ওয়াই অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর ভূত শূন্য। তাহলে এক্স এর জায়গায় বসে তো 0, এক্স এর জায়গায় 0 বসলে এটা বাদ, ওয়াই স্কয়ার এটা বাদ, -6y প্লাস সি এর মান কত? প্লাস সি এর মান হচ্ছে 9। এই ভালো মতো বুঝো, এই যে এক্স ওয়াই অক্ষে কি শূন্য? ভূত শূন্য, এটা বাদ ওয়াই স্কয়ার -6y প্লাস সি এর মান কত? সি এর মান পাইছি কত? 9। এটা কি আসবে? এটা হবে y -3 হোল স্কয়ার, y -3 হোল স্কয়ার, সুতরাং y এর মান 3। তাইলে এইটার তখন স্পর্শবিন্দু হবে 0,3। সবাই বুঝছো কিনা বলো? খুবই চমৎকার, সুন্দর ম্যাথ। 0,3, এই ভুজের মান 0, কোটির মান 3। দেখো এখন আঁকায় দেখো সমীকরণটা কি? সি এর জায়গায় 9 বসাও, সি এর জায়গায় কত বসবে? 9। ওয়াই অক্ষকে স্পর্শ করলে এই যে সি এর জায়গায় বসবে 9, সি এর জায়গায় 9। এই যে দেখো ওয়াই অক্ষের স্পর্শবিন্দু এই যে 0,3। দেখছো কত সুন্দর জিনিস? ওকে, ঠিক আছে, ফাইন, খুবই চমৎকার, খুবই সুন্দর ম্যাথ। কাজে এই টাইপের প্রশ্ন আসলে এখন পারতে হবে এবং ইজিলি পারতে হবে। এগুলো বাচ্চা ম্যাথ, এগুলা খুবই ইজি বাচ্চা ম্যাথ। এরপরে প্রশ্ন তোলার জন্য কত সেকেন্ড সময়? 45 সেকেন্ড সময়। এই ম্যাথের প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়, 40 সেকেন্ড এনাফ। হ্যাঁ, প্রশ্ন তোলো। হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন তোলো। যারা বৃত্তের 1 নাম্বার ক্লাসটা করো নাই, তোমরা আজকে ক্লাসটা করে শুধু সময় নষ্ট করো না। তোমরা অনেক কিছু বুঝবা না, শুধু ক্লাসটা লাইভে করে সময় নষ্ট হবে তোমার। যাদের 1 নাম্বার ক্লাসটা করা নাই, তোমরা অবশ্যই আগে 1 নাম্বার ক্লাসটা করো, করার পরে তারপরে এই ক্লাসটা লাইভে করবা, মানে রেকর্ডেড দেখে করবা। শুধু সময় নষ্ট করো না, সময়ের দাম আছে। তুমি এই ক্লাসটা লাইভে করবা, তোমার কোনো লাভই হবে না। হ্যাঁ দেখো কি বলছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি যে কর্তন করে। মানে ওয়াই অক্ষ থেকে ছেত্রিত অংশ হচ্ছে 6 একক,
ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা কর্তন করে মানে হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ। আমি তোমাকে একটু চিত্রটা এঁকে বুঝাই। ধরো একটা বৃত্ত, এই যে ওয়াই অক্ষকে ছেদ করে, এই যে দেখো ওয়াই অক্ষকে ছেদ করে এই দুটো বিন্দুতে, তাহলে তার ওয়াই অক্ষ থেকে এই যে ছেদকৃত অংশ, এই ছেদকৃত অংশ হচ্ছে 6 একক। তো এই ছেদকৃত অংশটা এটা তো অবশ্যই এই বৃত্তে একটা জে হবে। তোমাকে বলছে দেখো একটি জে কর্তন করে, তো জে শুনে ভয় পাওয়ার কিছু নাই। ওয়াই অক্ষ থেকে সে যতটুকু অংশ কর্তন করে ওইটা একটা কি হবে, ওই বৃত্তের একটা জে হবে, এটাই বলছে। আচ্ছা এখন প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো, আমি একটু কালেক্ট করি, ভালো মতো বুঝো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। মানে কি, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। ভাইয়া এক্স অক্ষকে যেই বিন্দুতেই স্পর্শ করুক না কেন সে তো স্পর্শ করে। এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করছে ডাজন্ট ম্যাটার, স্পর্শ তো করছে। এক্স অক্ষকে স্পর্শ করলে কন্ডিশন কি, জি স্কোয়ার সমান সি। মনে আছে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, মনে আছে কার? ওই যে সাধারণ সমীকরণ। দেখো দড়ি নির্ণয় বৃত্ত। আচ্ছা আমাকে বলো, এই বৃত্তে কি কোথাও কেন্দ্র ব্যাসার্ধ ডিরেক্ট দেওয়া আছে? বলো। আমরা যে নর্মালি ম্যাথ করতেছিলাম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার, ওই সূত্র দিয়ে এটা করব। কেন্দ্র ব্যাসার্ধ কিছুই তো ডিরেক্ট দেওয়া নাই, বরঞ্চ বলা আছে এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি। তাহলে আমি লিখলাম দড়ি নির্ণয় বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণটা নিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ধরলাম নির্ণয় বৃত্তের সমীকরণ এইটা। এখন যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান সি। আবার যেহেতু ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি যা খণ্ডন করে মানে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ 2√of g স্কোয়ার মাইনাস সি সমান, সরি ওয়াই অক্ষের তো 2√of f স্কোয়ার মাইনাস সি সমান 6। বলো এতটুকু আমি যা যা লিখছি সব সত্যি কিনা? যেহেতু এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান সি। আর যেহেতু ওয়াই অক্ষের ছেদকৃত অংশ 6 একক তাহলে 2√of f স্কোয়ার মাইনাস সি সমান 6 একক। আমার সাথে একমত তোমরা? এখন আমাকে বলো, প্রথমে লিখবা নির্ণয় বৃত্তের সমীকরণ এইটা। এখন এই যে নির্ণয় বৃত্তের সমীকরণ এটা, যেহেতু এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান সি। জি স্কোয়ার সমান সি, আমি সি এর জায়গায় জি স্কোয়ার বসাইতে পারি কিনা বলো? এই যে তোমরা পরের লাইনে লিখো, আমি সি এর জায়গায় জি স্কোয়ার বসাইতে পারি কি পারি না? তোমরা পরের লাইনে লিখো, সি এর জায়গায় জি স্কোয়ার বসাইলাম। এখন এই বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে তার মানে নির্ণয় বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, কথা সত্য কিনা? ভাইয়া এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, এখানে দুইটা ইনফরমেশন আছে। প্রথম ইনফরমেশন হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে, দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে 4,0 বিন্দু দিয়ে যায়। যে বিন্দুতে স্পর্শ করে অবশ্যই ওই বিন্দু দিয়ে বৃত্তটা যায়। তাহলে এই যে নির্ণয় বৃত্তটা লিখো, এই বৃত্তটি কোন বিন্দুগামী? যা 4,0 বিন্দুগামী, কথা সত্য। আমি সি এর জায়গায় বসে দিই জি স্কোয়ার, তাইলে এক্স এর জায়গায় বসাতে পারো 4, এক্স এর জায়গায় বসাতে পারো 4, ওয়াই এর জায়গায় 0, 4 দুগুণে 8g, ওয়াই এর জায়গায় 0। বলো আমি কি কোনো অন্যায় করছি? ভাইয়া নির্ণয় বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, প্রথম কন্ডিশন স্পর্শ করে এক্স অক্ষকে, তাহলে জি স্কোয়ার সমান সি। সি এর জায়গায় বসাই দিছি জি স্কোয়ার, এবং 4,0 বিন্দুতে স্পর্শ করে মানে হচ্ছে বৃত্তটা 4,0 বিন্দু দিয়ে যায়। তাহলে এক্স এর জায়গায় বসে দিলাম 4, ওয়াই এর জায়গায় 0। এখন এনে ক্যালকুলেশন করা, দেখো কি থাকে, জি স্কোয়ার প্লাস 8g প্লাস 16, কোন সূত্র পড়ছে? এ প্লাস বি হোল স্কোয়ার জি প্লাস 4 হোল স্কোয়ার, বর্গমূল করে দাও, জি প্লাস 4 সমান 0, সুতরাং জি সমান -4। ম্যাথ শেষ। এই লেখে কঠিন কিছু? বলো। দেখো হোল স্কোয়ার করে দিছি না, তাহলে বর্গমূল করলে তো 0, 0 কে বর্গমূল করলে তো 0ই, জি প্লাস 4 সমান 0, জি এর মান -4। তাহলে সুতরাং বলো সি এর মান কি হবে? সুতরাং সি সমান কি? জি স্কোয়ার -4 কে স্কোয়ার করলে +16। দেখো জি এর মান পেয়ে গেছি, এফ এর মান পেয়ে গেছি, আর সরি সি এর মান পেয়ে গেছি, আর কি দরকার বলো? এই যে বৃত্তটা, এই বৃত্তে আমরা জি এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি, সি যদিও লাগতেছে না। আচ্ছা লাস্টে এখানে কিন্তু জি স্কোয়ার, আচ্ছা ওয়েট, এখানে তো শুরুতে কি ছিল? সি ছিল, রাইট?
আমি তো একবারেই বসাই দিয়েছিলাম। এখানে কি ছিল? সি। পরের লাইনে তো সি এর জায়গায় জি স্কোয়ার বসাইছো, রাইট? আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্ত ভাইয়া। এই বৃত্তের সমীকরণে আমার কি কি ভ্যালু দরকার? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো বৃত্তের সমীকরণে থাকবেই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো বৃত্তের সমীকরণে থাকবেই, এক্সও থাকবে ওয়াইও থাকবে। আমাদের লাগবে জি, এফ এবং সি, এই তিনটার মান। শোনো, যখন তুমি সাধারণ সমীকরণ দিয়ে বৃত্তের সমীকরণ বের করবা, তখন তোমার ভ্যালু বের করা লাগবে এই তিনটা, জি, এফ, সি। বাকিগুলা কিন্তু চলক, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, এগুলা বৃত্তের সমীকরণে থাকবেই। তোমার বের করতে হবে জি, এফ এবং সি। তো আমি জি বের করে ফেলছি, জি স্কোয়ার সমান সি, তাহলে সি বের করে ফেলছি। এখন দরকার কি? শুধু এফ। এই যে এখান থেকে এফ বের করে ফেলো, এই যে এফ 2 দিয়ে ভাগ করো, রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি, 3 দুগুণে 6, 3 স্কোয়ার করে দাও, এফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করে দিলে 3 3 9, তাহলে এফ স্কোয়ার সমান 9 আর সি যোগ হবে, সি এর মান কত? সি এর মান 16, 16 ওইদিকে যোগ হবে, 9 আর 16 25, 9 16 25, তাহলে এফ সমান 25 কে আবার গুণ করলে প্লাস মাইনাস 5। এই দেখো এফ এর মান কত আসছে? প্লাস মাইনাস 5। বুঝছো ঘটনা? দেখো, আমরা যখন সাধারণ সমীকরণ দিয়ে ম্যাথ করব, তখন আমাদের ভ্যালু লাগবে তিনটা জিনিসের, তিনটা আননোন, জি, এফ এবং সি। আর বাকিগুলো তো ভেরিয়েবল, ওগুলো সমীকরণে থাকবেই, এক্স এবং ওয়াই থাকবেই। তো আমি জি এর মান বের করছি, জি এর মান এখানে বসাই দিয়ে সি পেয়ে গেছি। এই যে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, সি পেয়ে গেছি। আর এফ পেয়ে গেছি প্লাস মাইনাস 5। সুতরাং বসাও নির্ণয় বৃত্তের সমীকরণ, লিখো। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ লিখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নির্ণয় বৃত্তের সমীকরণ মান বসাই দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জি এর জায়গায় বসাও -4, প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 জি, সরি মাইনাস 8x। জি এর মান বসাই দিচ্ছি -8x। এফ এর মান বসাও প্লাস মাইনাস 5, তাহলে 5 দুগুণে প্লাস মাইনাস 5 দুগুণে 10, প্লাস মাইনাসটা সামনে দিয়ে দিলাম, প্লাস মাইনাস 5 দুগুণে 10 ওয়াই। আর সি এর মান কত? সি এর মান হচ্ছে 16। তাহলে বলো এখানে উত্তর কয়টা আসছে? উত্তর দুইটা না? এই ম্যাথের উত্তর কয়টা? এই ম্যাথের উত্তর কিন্তু দুইটা। কেমনে দুইটা আমরা দেখতেছি, চলো ওয়েট, ভালো মতো বোঝো। এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি যা খণ্ডন করে। উত্তর দুইটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x প্লাস মাইনাস 10y প্লাস 16 = 0। উত্তর দুইটা। উত্তর দুইটা কেন? মনে করো একটা বৃত্ত, দেখো এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে যা খণ্ডন করে। একটা বৃত্ত উপরের দিকে হইতে পারে, আরেকটা নিচের দিকে হইতে পারে। বলো বুঝছো কিনা ভাই? একটা বৃত্ত এক্স অক্ষের উপরের দিকে হইতে পারে, আরেকটা বৃত্ত এক্স অক্ষের নিচের দিকে হইতে পারে। আমি তোমাকে দেখাই, চিত্র এঁকে দেখাই। এক্স স্কোয়ার প্লাস -8x প্লাস মাইনাস 10y প্লাস 16, -8x প্লাস, আগে প্লাস দিয়ে দেখাই, প্লাস মাইনাস 10y প্লাস মাইনাস 10y প্লাস 16 = দেখো, এই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x প্লাস 10y -8x প্লাস 10y প্লাস 16। আগে প্লাস নিলাম, এই যে এখানে তো প্লাস মাইনাস 10y আছে, আগে প্লাস নিলাম। দেখো এই যে প্লাস, দেখো এই বৃত্তটা এক্স অক্ষে কোন বিন্দুতে স্পর্শ করছে? দেখো এই বৃত্তটা ওয়াই অক্ষ, এক্স অক্ষকে দেখো 4,0 বিন্দুতে স্পর্শ করছে এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ দেখো এই যে 2 থেকে শুরু করে 8, 0,-2 বিন্দু থেকে এই যে 2 থেকে 8 কত একক? 6 একক। এই দেখো 6 একক। আচ্ছা এখন যদি আমি প্লাসের জায়গায় মাইনাস দেই, এটা তো এক্স অক্ষের নিচে ছিল, এক্স অক্ষের নিচে ছিল, দেখো প্লাসের জায়গায় মাইনাস দিলে কই চলে যায়? উপরে চলে যায়। এই যে দেখো উত্তর দুইটাই সঠিক। দেখো এই বৃত্তটাও দেখো এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ দেখো এই যে 2 থেকে 8 মানে 6 একক। সবাই বলো বুঝছো কিনা? যখন এখানে -10 নিবা তখন বৃত্তটা হবে উপরে, আর যখন +10 নিবা নিচে। দুইটাই কিন্তু সঠিক উত্তর। এখানে উত্তর দুইটাই সঠিক। বলো তো বুঝতে পেরেছো কিনা ভাইয়া? প্রথম কথা, এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, সি এর জায়গায় বসাই দিছি জি স্কোয়ার। এখান থেকে ইজিলি জি এর মান বের হয়ে গেছে এবং যেহেতু 4,0 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে সিদ্ধ করে দিছি। তারপর জি স্কোয়ার সমান সি, এখান থেকে সি বের হয়ে গেছে। তারপর প্রশ্নে বলা আছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কত একক? 6 একক। তাহলে 2√f² - c,
সমান 6। এখান থেকে আমি f পেয়ে গেছি +-5, কাজ শেষ। খুবই সিম্পল ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। এখন এই ম্যাথটা আচ্ছা চিত্র দিয়ে আগামী ক্লাসে দেখাবো, আজকে ক্লাসে আমরা নর্মালি করতে থাকি। এখন এই ম্যাথটা বাড়ির কাজ, প্রশ্নটা তোলো। আচ্ছা প্রশ্নটা তোলো, আমি একটু একটা লাইন লিখে দিব, একটা লাইন লিখে দিব। এই ম্যাথগুলো চিত্র দিয়েও করা যায়, একাডেমিকে আবার ডিরেক্ট চিত্র দিয়ে করতে গেলে অনেক কলেজে নাকি নাম্বার দেয় না, পুরা নাম্বার নাকি দেয় না, আগের বার বলতেছিল। চিত্র দিয়ে আমরা আগামী ক্লাসে দেখবো না কিভাবে ডিরেক্ট করে ফেলা যায়। আগে যে ম্যাথটা করাইলাম এই ম্যাথটা চিত্র দিয়ে, ধরো ভর্তি পরীক্ষা আসলো, কিছু না লিখে ডিরেক্ট উত্তর লিখে দিয়ে চলে আসা যায় শুধু চিত্র থেকে। হ্যাঁ প্রশ্ন তোলো, দেখো এই ম্যাথটা আগের ম্যাথের মতোই। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা কর্তন করে। একদম হুবহু আগের ম্যাথ, হুবহু আগের ম্যাথ। দেখো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে। আচ্ছা বলো তো স্পর্শ বিন্দু স্থানাঙ্কটা কত? দেখো আগের ম্যাথে বলছিল x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, এখানে বিন্দুটা ডিরেক্ট দেওয়া ছিল, আর এখানে বিন্দুটা দেওয়া নাই। বিন্দুটা কত হবে ভাইয়া? y অক্ষকে যেই বিন্দুতে স্পর্শ করে সে বিন্দুর অবশ্যই ভূত শূন্য, আর কোটি তো দেওয়া হয়েছে -4। বলো তো এটা কে কে বুঝছো? 0,-4 ভাই, y অক্ষকে যেই বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুর ভূত শূন্য। মনে করো চিত্র এঁকে দেখাই, ধরো y অক্ষকে স্পর্শ করে একটা বিন্দুতে, এই যে ধরো এই যে, তাহলে এই বিন্দুর অবশ্যই ভূত শূন্য এবং মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে, -4 মানে কি y অক্ষের নিচের দিকে, এই যে এতটুকু -4 দূরত্ব 4 একক বা ঋণাত্মক দিকে, এই জন্য -4, 0,-4 বুঝছো? এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা কর্তন করে। আচ্ছা ওয়েট, এখানে যা খণ্ডন করে, তাহলে এই যে চিত্রটা হবে এরকম, চিত্রটা হবে এরকম, এই যে y অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করে এবং x অক্ষ থেকে যা খণ্ডন করে, এই যে এতটুকু যা খণ্ডন করছে। তাহলে এখানে উত্তর হবে দুইটা, একটা হবে ডানে একটা হবে বামে। আগে বলো বিষয়টা কে কে বুঝছো? এখানে উত্তর কিন্তু দুইটা হবে, যে y অক্ষকে 0,-4 এই বিন্দুতে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা কর্তন করে। একটা বৃত্ত হইতে পারে ডান দিকে, একটা হইতে পারে বাম দিকে, এই যে এতটুকু 6 একক, এখানে এতটুকু 6 একক, এই যে একটা হইতে পারে ডানে একটা হইতে পারে বামে। সবাই বলো জিনিসটা বুঝছো কিনা? একটা হইতে পারে ডানে একটা বামে, ফাইন। তাহলে আগে আমরা বিন্দুটা বাইর করলাম, যে y অক্ষকে যেই বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুর ভূত শূন্য, আর কোটি তো বলাই আছে -4 একক, -4 একক মানে নেগেটিভ দিকে, ঋণাত্মক দিকে 4 একক মানে 0,-4। তাহলে দেখো যেহেতু y অক্ষকে স্পর্শ করে f² = c এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে, তাহলে 2√g² - c = 6 একক। করো দ্রুত করে ফেলো। শুরুতে লিখবা x² + y² + 2gx + 2fy + c = 0। এখানে c এর জায়গায় কি বসাবা? c এর জায়গায় বসাই দেবা f², c এর জায়গায় বসাই দেবা, আচ্ছা পরের লাইনে বসাই, c এর জায়গায় বসাবা f²। যেহেতু এই বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, 0,-4 বিন্দু দিয়ে যায়, x এর জায়গায় বসাও তো 0, y এর জায়গায় -4 স্কয়ার করলে +16, এটা 0, y এর জায়গায় -4 -4 দুগুণে 8y প্লাস c এর জায়গায় কত? c এর জায়গায় f², c এর জায়গায় f², তাইলে f² -8y + 16, এটা সূত্র পড়ছে f-4² এটা f-4² এর সূত্র, বর্গমূল করে দিলে f-4 = 0, তাহলে f = 4, f সমান কত? f সমান 4। তাহলে এখন f এর মান এখানে বসাই দাও, একদম হুবহু আগের ম্যাথ। c এই যে f² = c, f² = c, তাহলে c এর মান কত? 4k² করলে 16। তারপরে এখানে দেখো √g² - c, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত? 3, তাহলে উভয়পক্ষকে স্কয়ার করে দাও, g² - c = 9, তাহলে g² = 9 16 25। সুতরাং g সমান, এইবার g এর মান আসবে +-5। বলো তো বুঝছো কিনা? হুবহু সেম ম্যাথ। সুতরাং নির্ণয় সমীকরণ, এই যে এখানে মান বসাই দাও। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, x² + y², g এর মান হচ্ছে +-5 +-10x, f এর মান কত? f এর মান হচ্ছে 4,
4 দুগুণে 8y, আর সি এর মান হচ্ছে 4 4 এ 16। বিশ্বাস না হলে এখন তোমাকে চিত্রটা দেখাইতেছি, দেখো এই দেখো এটার চিত্রটা দেখাই। দুইটা বৃত্ত হবে, একটা হবে ডানে একটা হবে বামে। প্লাস মাইনাস 10x প্লাস 8y প্লাস 16, প্লাস মাইনাস আগে ধরে প্লাস মাইনাস 10x প্লাস 10x প্লাস 8y ছিল না, হ্যাঁ প্লাস 8y প্লাস 16, প্লাস 8y প্লাস 16, প্লাস 8y প্লাস 16। দেখো এই যে এই দেখো এটা বামে, যখন এখানে দেখো প্লাস নিছি, এই দেখো যখন প্লাস নিছি দেখো এই যে y অক্ষকে স্পর্শ করেছে, এই দেখো 0,-4 বিন্দুতে, দেখতে পাচ্ছ 0,-4 বিন্দুতে y অক্ষকে স্পর্শ করছে এবং y অক্ষের বাম পাশে আছে, এবং x অক্ষ থেকে দেখো ছেদকৃত অংশ -2 থেকে -8 মানে 6 একক। আর যদি তুমি এখানে প্লাসের জায়গায় মাইনাস বসায় দাও, দেখো এইবার চলে গেছে ডান পাশে, এই যে আগে ছিল বামে ছেদবিন্দু, এই স্পর্শবিন্দু কিন্তু একই আছে, এখন চলে গেছে ডান পাশে, এবং এই দেখো x অক্ষের ছেদকৃত অংশ 2 থেকে 8 মানে 6 একক। বলো সবাই বুঝছো কিনা জিনিসটা? আজকে ক্লাসে যে ম্যাথগুলা করাইলাম সবাই বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করে বলো। কেন 2টা করে অ্যান্সার আসতে পারে? মাঝে মাঝে কিছু প্রশ্নের উত্তর 2টা আসতে পারে, কেন? কারণ প্রশ্নের কন্ডিশনে যদি 2টা উত্তর হয়, যে y অক্ষকে স্পর্শ করবে x অক্ষ থেকে খণ্ডন করবে, ডানে একটা হইতে পারে বামে একটা হইতে পারে, আবার x অক্ষকে স্পর্শ করবে y অক্ষকে খণ্ডন করবে, উপরে একটা হইতে পারে নিচে একটা হইতে পারে, x অক্ষের 2টাই উত্তর হইতে পারে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আশা করি আজকে ক্লাসটা সাফল্যমণ্ডিত হয়েছে, আশা করি আজকে ক্লাস কি হয়েছে, সাফল্যমণ্ডিত হয়েছে। তাহলে এখন চলো আমরা নতুন একটা টাইপ শিখে আমরা আজকে ক্লাস শেষ করে দিব। সবাই এই যে লিখো, এই টাইপটা শিখবো আমরা, নতুন একটা সূত্র লিখো, লেখার জন্য 10 সেকেন্ড সময়। নতুন আরেকটা বৃত্তের ফরম্যাট শিখবো আমরা। গত ক্লাসে 2টা টাইপের বৃত্তের ফরম্যাট শিখছি, একটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে, ধরো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া ব্যাসার্ধ দেওয়া, তাহলে সেই বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার। তারপরে একটা সাধারণ সমীকরণ শিখলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f, ব্যাসার্ধ হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো, যদি কোনো একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করার প্রসিডিউর কি? মনে করো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা এবং তার একটা ব্যাস হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু, এই যে এবি ব্যাস। দেখো এই যে এবি রেখাটা, এটা হচ্ছে এই বৃত্তের একটা ব্যাস। তোমাকে প্রশ্নে বলছে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ধরো এই বৃত্তের ব্যাসের 2টা প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে x1, y1, আর একটা হচ্ছে x2, y2, আর একটা x2, y2। দেখো এই বৃত্তের কি দেওয়া আছে, ব্যাসের 2টা প্রান্তবিন্দু, অর্থাৎ একটা বৃত্তের একটা ব্যাসের 2টা প্রান্তবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে, একটা x1, একটা x2, y2। তোমাকে বললো যে এই বৃত্তের সমীকরণ কি, তো এই বৃত্তের সমীকরণ কি কেমনে বের করব? এই বৃত্তের সমীকরণ বের করার সূত্র হচ্ছে, আচ্ছা আমি দেখাই সূত্রটা কেমনে আসছে, এটাও দেখাই দিই। ধরো এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু p, x, y, ধরলাম সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা চলমান বিন্দু হচ্ছে p, x, y। আচ্ছা তোমরা কি একটা সূত্র জানো, 9 10 ছিল, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, কে কে জানো? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা ধরলাম বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু p, চলমান বিন্দু p, x, y। বৃত্তের ব্যাসের সাথে পরিধির যে কোনো একটা বিন্দু যোগ করলে যেই কোণটা হয় এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ব্যাসের প্রান্তবিন্দুর সাথে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর সংযোগ রেখা যে এই বিন্দুতে যে কোণ উৎপন্ন করে এটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা এখন আমাকে বলো তো, যেহেতু এটা লম্ব, তাহলে এই রেখার ঢাল এবং এই রেখার ঢাল, ধরো এটা m1, ধরো এই রেখার ঢাল m1, এই রেখার ঢাল m2, দুটা লম্ব রেখার ঢালের গুণফল কত বলো? দুইটা লম্ব রেখার ঢালের গুণফল কত? -1। দুটা লম্ব রেখার ঢালের গুণফল -1। এখানে ঢাল m1 এর মান কত বলো? m1 কোটি দ্বয়ের অন্তর y - y2, ভুজ দ্বয়ের অন্তর x - x2। আবার m2 কত? কোটি দ্বয়ের অন্তর y - y1, ভুজ দ্বয়ের অন্তর x - x1।
কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এখন গুণ করে দাও, m1 ইন্টু m2 গুণ করে দাও, y মাইনাস y2 x মাইনাস x2 ইন্টু y মাইনাস y1 x মাইনাস x1 সমান কত? -1। তাহলে আর গুণন করে দাও, y মাইনাস y2 ইন্টু y মাইনাস y1, আর গুণন করে দিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস x মাইনাস x2 x মাইনাস x1। মাইনাসটাকে বাম পাশে নিয়ে এসে পড়ো, প্লাস হয়ে যাবে। এই যে নেগেটিভ, এটা তো নেগেটিভ আছে সামনে, বাম পাশে নিয়ে এসে বাম পাশে হয়ে যাবে। সাজায় লিখি সুন্দর করে, x মাইনাস x1, এটা বাম পাশে চলে আসতেছে, x মাইনাস x2, নেগেটিভটা পজিটিভ হয়ে গেছে, নেগেটিভটা কি হয়ে গেছে? পজিটিভ। প্লাস এখানে কি আছে? y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, সাজায় লিখতেছি, y মাইনাস y1টাকে লিখলাম আগে, আর y মাইনাস y2টাকে লিখলাম পরে। এই যে এটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ, শেষ। এখন এটা মুখস্থ করো। কেমনে আসছে আমি একটু দেখাই রাখলাম, যে ভাই কোনো একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, মনে করো একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু, একটা x1, y1 হইতে পারে, এটা 2,3, আর একটা মনে করো 4,7 দেওয়া আছে। কোনো একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করা ডিরেক্ট সূত্র, এটা মুখস্থ করতে হবে, এটা ডিরেক্ট মুখস্থ মনে রাখতে হবে। x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। এখানে x এবং y এরা হচ্ছে চলমান বিন্দু, মানে চলক, এরা কিন্তু থাকবেই। এই যে x y, এই যে একটা বৃত্তের সমীকরণ কি? অবশ্যই একটা চলমান বিন্দুর সঞ্চার পথ। তো চলমান বিন্দুর এই যে x এবং y এরা কিন্তু বৃত্তের সমীকরণে থাকবেই। এই যে x, এই যে x এবং এই যে y এরা কিন্তু বৃত্তের সমীকরণে থাকবেই। মান বসাইতে হবে x1 y1 এবং x2 y2, এদের মান বসাবা তুমি, x1 y1 এবং x2 y2 এদের মান বসাবা। সূত্রটা মুখস্থ করো দ্রুত। ভাইয়া কোনো একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে x1, y1 এবং x2, y2, তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ ডিরেক্ট সূত্র x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, এটা কিন্তু একবার বললেই মনে থাকবে, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। ভাই একবার বললে সারাদিন মনে থাকবে, খুবই সহজ সুন্দর সূত্র, দেখেই মনে থাকে, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। এখন প্রশ্নটা তোলো দ্রুত। দেখো একটি বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া, মনে মনে ধরো এটা x1 y1, মনে মনে এটা লেখা লাগবে না, x2 y2। একটা প্রান্তবিন্দুকে ধরো x1 y1 আর একটাকে ধরো x2 y2। তাইলে বৃত্তের সমীকরণ কি হবে? দ্রুত, এই তোমরা আগে করো, পরে আমি লিখে দিব, সবাই দ্রুত করো, 30 সেকেন্ড সময়। x মাইনাস x1, x মাইনাস x1 এর মান হচ্ছে 2 ইন্টু x মাইনাস x2, x2 এর মান হচ্ছে -4, মাইনাসে প্লাস 4 প্লাস y মাইনাস y1, y মাইনাস 3 ইন্টু y মাইনাস y2, y মাইনাস 1। শেষ, ডিরেক্ট। বুঝছো? কোনো একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, ডিরেক্ট সূত্র x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। এখানে x এবং y এরা হচ্ছে চলক, x মাইনাস x1, x মাইনাস x2, মাইনাসে প্লাস 4 হয়ে গেছে, প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। ক্যালকুলেশনটা করে ফেলো, ক্যালকুলেশনটা করো, x স্কয়ার মাইনাস 2x, দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 4x প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 প্লাস y স্কয়ার, দেখো এই যে এই y দিয়ে গুণ করলাম y স্কয়ার, এই y দিয়ে গুণ করলে মাইনাস y মাইনাস 3y মাইনাসে প্লাস 3 ইকুয়ালস টু 0। কাটাকাটি করো, কাটাকাটি করে লিখো কি আসে, x স্কয়ার প্লাস y স্কয়ার, এনে 4x থেকে 2x গেলে প্লাস 2x, এনে মাইনাস y মাইনাস 3y মাইনাস 4y, তারপর এখানে কত -8, এনে প্লাস 3 মাইনাস 5 ইকুয়ালস টু 0। বলো তো বুঝছো কিনা? সবাই বলো, আজকে ক্লাসে যা কিছু পড়াইছি সব কিছু বুঝতে পেরেছো কে কে? আজকের ক্লাসে যা কিছু পড়াইছি সব কিছু কে কে বুঝতে পারছো? হ্যাঁ, ভেরি গুড। আজকে ক্লাসে যা কিছু পড়াইছি সব কিছু কে কে বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। লেকচার 1 এবং লেকচার 2 মিলে আজকে ক্লাসের পর আজকে রাতে বা কালকে সকালের মধ্যে বাড়ির কাজ দিয়ে দিব, রাতের মধ্যে দিয়ে দিব হোপফুলি। সকালে ঘুম থেকে উঠে দেখবো বাড়ির কাজ দিয়ে দিছি।
ঠিক আছে, তো আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। বৃত্ত কেমন লাগতেছে যাদের সরল রেখা পড়া আছে বলো? যাদের সরল রেখা অধ্যায় পড়া আছে তোমাদের কাছে বৃত্ত অনেক সহজ লাগবে। আর যাদের সরল রেখা পড়া নাই তোমাদেরকে আমি বলবো এখন শুধু শুধু বৃত্ত লাইভে না করে সরল রেখাটা কমপ্লিট করে তারপরে বৃত্ত করো, নাহলে অনেক কিছু বুঝতে একটু না একটু অসুবিধা হয়ে যাবে। যেমন আগামী ক্লাসে আমরা যত বৃত্তের ভিতরে যাইতে থাকবো সরল রেখার কনসেপ্ট তত বেশি আসতে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক আছে, তো আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখতেছি। বৃত্ত লেকচার 1 এবং লেকচার 2 মিলে আজকে রাতে বাড়ির কাজ দিয়ে দেব। তো সবাই শনিবারের মধ্যে বাড়ির কাজগুলো কমপ্লিট করবা। আমাদের বৃত্ত অধ্যায়ের নেক্সট ক্লাস শনিবারে, তো শনিবারের মধ্যে সবাই বাড়ির কাজগুলো কমপ্লিট করবা। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, শনিবারে দেখা হবে। আর শুক্রবারে কিন্তু সরল রেখা অধ্যায়ের মেগা এক্সাম, মনে আছে সবার? শুক্রবারে সরলরেখার মেগা এক্সাম, ভালো মতো পরীক্ষা প্রিপারেশন নাও। প্রশ্ন কিন্তু করা শেষ, প্রশ্ন আজকে করে ফেলছি। ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকো। হ্যাঁ, হাসিন ভালো থাকো, ঠিক আছে। নিজাম ভালো থাকো, ঠিক আছে, টাটা।